ডিপ্লোমা ফিফথ সেমিস্টার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাচ সেটা আমাদের শুরু হয়েছে। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার কিছু লাইভ ক্লাস দিন, কিছু ডেমো ক্লাস দিন, তো তারপর আমরা ক্লাসটা দেখে ভর্তি হব। তো আজকে তোমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের যে মেন সাবজেক্ট একটা আছে ফিফথ সেমিস্টার মেকানিক্যালের পাওয়ার ইঞ্জিনিয়ারিং, তারই একটা লাইভ ক্লাস তোমাদেরকে দিচ্ছি। সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখো। এটা ছাড়াও বাকি সাবজেক্ট যেমন ফ্লুইড এছাড়াও অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল, এই সমস্ত সাবজেক্টই পড়ানো হয়। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ভর্তি হতে পারো। এছাড়াও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। কি লিখলাম? ইঞ্জিন পারফরমেন্স প্যারামিটার লেখো। ইঞ্জিন পারফরমেন্স প্যারামিটার, ইঞ্জিন পারফরমেন্স প্যারামিটার। ওকে, ইঞ্জিন পারফরমেন্স প্যারামিটার। লিখেছো ইঞ্জিন পারফরমেন্স প্যারামিটার সবাই? এই সম্পূর্ণ ক্লাসটি আমাদের কিন্তু একটা লাইভ ক্লাস, যেখানে অলরেডি আমাদের টিচার্সরা স্টুডেন্টদের সাথে ক্লাসটা নেওয়া হয়েছে। আমরা অ্যাপ থেকেই সেটা ডাউনলোড করে তোমাদেরকে দেখাবার জন্য আমরা এই ভিডিওটি আপলোড করছি। এখানে কিন্তু কোনো এডিটিং করা হয়নি, সম্পূর্ণ লাইভ ক্লাস যেভাবে হয়ে থাকে, যেভাবে স্যাররা কোশ্চেন পড়িয়ে থাকে, তারপর নিউমেরিক্যাল সলভ করানো হয় এবং থিওরির এক্সপ্লেনেশন করানো হয়, সেই সম্পূর্ণটা তোমরা এখানে দেখতে পাবে। এটা কিন্তু উইদাউট এডিটিং পুরো সম্পূর্ণ লাইভ ক্লাস। ভিডিওটি একটি স্পিড মোডে তোমরা পুরো ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমাদের টিচার্সরা কতটা কোয়ালিটির সাথে তোমাদেরকে কিভাবে এক্সপ্লেনেশনটা করে থাকে। ঠিক আছে, পিস্টনটা মুভ করছিল। এইবার এই যে পিস্টনটা, ভালো করে শুনবে, এই যে পিস্টনটা এখানে কি হচ্ছে, এখানে কম্বাসন হচ্ছে, তো কম্বাসন হচ্ছে, এয়ার ফুয়েল মিক্সচারে কম্বাসন হচ্ছে, তাই তো? এবং কি করছে, একটা পাওয়ার দিচ্ছে, পিস্টনটাকে একটা প্রেসার অ্যাপ্লাই করছে বা থ্রাস্ট অ্যাপ্লাই করছে, তাই তো? ফাইন, একটা পাওয়ার অ্যাপ্লাই করছে, তাই তো? এখানে একটা পাওয়ার পাচ্ছি, যার জন্য কি হচ্ছে, পিস্টনটা নিচের দিকে মুভ করছে, তাই তো? পিস্টন তো নিজে নিজে মুভ করছে না, এখানে কম্বাসন হওয়ার ফলে যে থ্রাস্ট অ্যাপ্লাই হচ্ছে বা প্রেসার বলো, একই ব্যাপার। ঠিক আছে, কার উপর? এই পিস্টনটার উপর অ্যাপ্লাই হচ্ছে, যার কারণেই ও মুভ করছে, তাই না? যে থ্রাস্টটার কারণেই পিস্টনটা মুভ করছে, এবং পিস্টনের ফলে এখানে আমার ক্র্যাঙ্কশ্যাফটটাও মুভ করছে, তাই তো? বেসিক্যালি এটাই আমরা জানি, পিস্টনটা রেসিপ্রোকেট করছে, ক্র্যাঙ্কটা রোটারি মোশন ক্রিয়েট করছে, তাই ঠিক আছে? এবার দেখো তাহলে এইখানে আমি কতটা পাওয়ার পাচ্ছি, এই যে পিস্টনের উপরে আমি কতটা পাওয়ার পাচ্ছি, ঠিক আছে? সেই পাওয়ারটাকে আমরা কি বলি? ইন্ডিকেটেড পাওয়ার। কি বলি? ইন্ডিকেটেড পাওয়ার। ঠিক আছে, কি বললাম? তার মানে দেখো, আমি বলতে পারি তো, পিস্টনটা আমার ইনপুট এন্ড, মানে এটা আমার ইনপুট, মানে এইখানে পাওয়ারটা দেওয়ার পরে তো পিস্টনটা ঘুরছে বেসিক্যালি, তাই না? পিস্টনটা পাওয়ারটা কোথা থেকে পাচ্ছে? এখান থেকে পাচ্ছে কম্বাসনের ফলে। তো এটা কি আমার ইনপুট সাইড, এরকম ভাবতে পারো, ঠিক আছে? তাহলে এখানে যে পাওয়ারটা আমি পাচ্ছি, এখানে যে পিস্টনের উপর আমি পাওয়ারটা পাচ্ছি, ঠিক আছে, সেই পাওয়ারটাকে আমি কি বলছি? ইন্ডিকেটেড পাওয়ার। আর একটা কি, এখানে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরছিল, তাই তো? আমরা দেখছিলাম কি এখানে ক্র্যাঙ্কশ্যাফটটা রোটেট করছিল। ফাইন, এবার দেখো তোমরা আগের দিন এখানে পিপিটিটা, দ্বারা এক সেকেন্ড, আর থ্রাস্ট আর প্রেসার একই। কোথায় গেল ওই পেজটা? এক সেকেন্ড। দেখো এটা, এই ক্র্যাঙ্কশ্যাফটটা কি এখানে রোটেটই করছে, তাই না? এখানে ঘুরছে। ফাইন, ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরছে, তার মানে কি ক্র্যাঙ্কশ্যাফটটা আমার আউটপুট এন্ড, এই ক্র্যাঙ্কশ্যাফটটা আমার কি আউটপুট এন্ড, তাই তো? এই যে ক্র্যাঙ্কটা যে ঘুরছে, রোটারি মোশন ক্রিয়েট করছে, এটা আমার আউটপুট এন্ড। ফাইন, এইবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা তাহলে আমি ইঞ্জিনের আউটপুট এন্ডে আমি পাওয়ার কতটা পাচ্ছি, ইঞ্জিনের আউটপুট এন্ডে আমি পাওয়ার কতটা পাচ্ছি, তাই না? এখানে যে আমি পাওয়ারটা দিচ্ছি পিস্টনে, অবভিয়াসলি দেয়ার আর লসেস ডিউ টু ফ্রিকশন, তাই তো? আমরা আগে থেকেই জানি যে যেটা আমি ইনপুট দিই সেটা আমি আউটপুটে পাই না, কমই পাই রিলেটিভলি, তাই না? ফাইন, তাহলে আমি যেটা ইনপুটে দিচ্ছি সেটা হচ্ছে আমার ইন্ডিকেটেড পাওয়ার, কিন্তু এই আউটপুটে ক্র্যাঙ্কশ্যাফটে
আমি কতটা পাওয়ার পাচ্ছি সেই পাওয়ারটাকে কি বলছি আমি, ব্রেক পাওয়ার। ঠিক আছে, এটাকে কি বলছি আমি, ব্রেক পাওয়ার। ঠিক আছে, BRAKE ব্রেক, POWER। ঠিক আছে, তাহলে কি মনে থাকবে যে আউটপুটে আমরা কতটা পাওয়ার পাচ্ছি ইঞ্জিনের আউটপুটে, যেটা কিনা ক্র্যাঙ্কশ্যাফটে আমি কতটা পাওয়ার পাচ্ছি, সেই পাওয়ারটাকেই, যে পাওয়ারটা মেজার করে সেটা কি হচ্ছে, ব্রেক পাওয়ার। ওকে, এবার কি করে মেজার করা হয়, নর্মালি জাস্ট নলেজের জন্য জাস্ট হালকা বলে রাখছি, এখানে কি থাকে, এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কি থাকে, ফ্লাইহুইল থাকে। ঠিক আছে, আমরা জানি তোমরা ফ্লাইহুইল টমে পড়েছো, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ফ্লাইহুইল থাকে, ক্র্যাঙ্কশ্যাফট আর ফ্লাইহুইল ঘুরছে। ঠিক আছে, এও রোটেট করছে, মানে আমি ক্র্যাঙ্কশ্যাফটে ডাইরেক্টলি পাওয়ারটা মেজার করছি না, মানে মাপবো তো কতটা পাওয়ার পাচ্ছি, আমরা ফ্লাইহুইলে মেজার করছি। কিভাবে মেজার করছি, এখানে আমরা জাস্ট জানার জন্য বলে দিচ্ছি। হ্যাঁ, এগুলো মানে ও তোমাদের কিন্তু ওটা আমার তোমাদের নেই, ঠিক আছে, তাও তোমাদের বলে দিচ্ছি যদি কাজে লাগে। ওকে, কি লিখলাম, রোপ ব্রেক ডায়নামোমিটার। কি লিখলাম, রোপ ব্রেক ডায়নামোমিটার। ওকে, কি লিখলাম, রোপ ব্রেক ডায়নামোমিটার। ফাইন, তাহলে কি এটা একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমি কি মেজার করব না, আউটপুট এন্ডে আমার ক্র্যাঙ্কশ্যাফটে কতটা আমি পাওয়ার পাচ্ছি সেটা মেজার করব। কি করে মেজার করি, অ্যাকচুয়ালি দেখো রোপ মানে বুঝতে হবে দড়ি ব্যাপার আছে একটা কিছু। ঠিক আছে, এবার এটা কি, ঠিক আছে, প্রসেসটা কি না, ধরে না এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরছে একটা পাওয়ারে, পাওয়ার নিয়ে ঘুরছে, তাই তো। এবার যদি আমি সেম পাওয়ার যদি অপোজিট সাইড থেকে যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হয় বলতে পারি, জিনিসটাকে আমি থামিয়ে দিতে পারবো, তাই না। ধরে না ফ্লাইহুইলটা ঘুরছে, এই এই এটা সেম ভাবে কাপেল করা আছে, তাহলে এই ফ্লাইহুইলটা এটা ঘুরছে। ঠিক আছে, তাহলে ধরে নাও তোমার ফ্যানটা যেটা উপরে এটা ঘুরছে, অনেক, এবার তুমি যদি হাত দাও ফ্যানের, কি হবে, ফ্যানটাকে দাঁড় করিয়ে দেবে তো, মানে তুমি সেম পরিমাণের পাওয়ারটা নিশ্চয়ই অ্যাপ্লাই করছো। তারা এখন বোঝাতে দাও। ঠিক আছে, এবার তা দেখো, ব্রেক পাওয়ারটা বলো না, ব্রেক পাওয়ারটা, ব্রেক পাওয়ার পরে থেকে একটু বলুন না ওই জায়গাটা। দেখো কি বলছিলাম তাহলে, ক্র্যাঙ্কশ্যাফটে যেটা আমি আউটপুট এন্ডে যে পাওয়ারটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ব্রেক পাওয়ার। এবার এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা আমার ইয়ে ফ্লাইহুইলের সাথে আছে, ফ্লাইহুইলটা ঘুরছে, তাহলে আমি কি, অ্যাকচুয়ালি আমি কি করতে চেষ্টা করছি, ফ্লাইহুইলটাকে আমি আটকে দেবো। ঠিক আছে, মানে ঘোরাটা রোটেশনটাকে আমি আটকে দেবো। ঠিক আছে, মুভমেন্টটাকে জিরোতে নিয়ে আসবো এই রোটেশনটাকে। মানে তুমি ফ্যানটা এটা ঘুরছে, এই ফ্যানটাকে তুমি যদি ধরো হাত দিয়ে আটকায়, অনেকজন হাত দিয়ে আটকাতে পারে তো, বা তোমার স্কুলে ফুলে হয়তো করতে কিনা জানি না। ঠিক আছে, আমরা তো করতাম স্কুলে তো। ফ্যানটাকে তুমি যদি পাওয়ার যদি অ্যাপ্লাই করো, মানে হাত দিয়ে যদি দাও আর কি তোলা, তো ফ্যানটা আটকে যাবে, তার মানে কিন্তু সেম পাওয়ার অ্যাপ্লাই করছো অপোজিট সাইডে, তাই তো। তাহলে সিমিলারলি এইখানে কি হয়, ধরে নাও এই যে এটা ঘুরছে, ঠিক আছে, আমি সেম ভাবে এখানে কি রোপ জড়ানো থাকে, রোপ, রোপ জড়ানো জড়ানো থাকে, রোপ, রোপ মানে বুঝতে পারছো তো, মানে মোটা দড়ি আর কি। ঠিক আছে, অনেকজনে কলেজে দেখতে পারবে। ঠিক আছে, দিয়ে এখান দিয়ে কি একটা ডেড ওয়েট ঝোলানো থাকে, একটা ডেড ওয়েট মানে একটা ওয়েট। ঠিক আছে, ডেড ওয়েট আর কি যেটা বলো না, বাটখারার যে ওয়েট গুলো সেগুলোকে বলে ডেড ওয়েট। ঠিক আছে, ডাব্লু। ঠিক আছে, এবার আমি এখানে ডাব্লু পরিমাণ অ্যাপ্লাই করছি, আর দড়িটা এখানে ঝোলানো থাকে, এখানে একটা স্প্রিং থাকে। ঠিক আছে, ফাইন, যেটা কিনা পাওয়ারটাকে মেজার করে। ওকে, স্প্রিং ইনস্ট্রুমেন্ট থাকে যেটা কিনা পাওয়ারটাকে মেজার করে। এইবার ধরে নাও এ ঘুরছে, ঠিক আছে, এ ঘুরছে, ধরে নাও ফ্লাইহুইলটা ঘুরছে। এইবার তুমি ধরে নাও দড়ি দিয়ে এভাবে যদি জড়ানো থাকে, ঠিক আছে, এখানে ধরো ওয়েট ঝোলাচ্ছ, তাহলে ওয়েটটা লোডটা তুমি যত বাড়াবে, আস্তে আস্তে কি হবে, দড়িটা তো পেঁচানো শুরু করবে ফ্লাইহুইলটাকে, দিয়ে পেঁচিয়ে একটা টাইম আসবে নিশ্চয়ই যে ও পুরোপুরি এটাকে আটকে দেবে। ঠিক আছে, তার মানে এদের মধ্যে ফ্রিকশন ঘটাচ্ছে, রোপ আর এই যে ফ্লাইহুইলটা ঘুরছে আমাদের ফ্রিকশন ঘটাচ্ছে, তাই না। দিয়ে দড়িটা কি হবে, এই দড়িটা যখন টাইট আস্তে আস্তে হওয়া শুরু করবে, যত তুমি তলার দিকে ওয়েট বাড়াবে, ডেড ওয়েটটা বাড়াবে, দিয়ে আস্তে আস্তে এটাকে পুরো জিরোতে স্টপ করে দেবে। এবং তার মানে কি, তার মানে আমি এখানে ওয়েট চাপাচ্ছি, ফোর্স দিচ্ছি, তাই না, বেসিক্যালি। তাহলে এই যে এখানে যে ফ্রিকশনের ফলে যে পাওয়ারটা হচ্ছে, সেটা তুমি এখানে মেজার করছো স্প্রিং এ। ঠিক আছে, তো সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে তোমাদের হয়তো ইয়েতে আছে, তোমরা ল্যাবে গেলে ভালো এটা দেখতে পারবে। আর সামনাসামনি যদি থেকে থাকে কোথাও এরকম, ধরে নাও একটা শ্যাফট আছে, কোনো কোনো জায়গায় হয়তো দুদিকেই স্প্রিং থাকে, এরকম এরকম দুদিকে ধরে নাও স্প্রিং থাকে। ঠিক আছে, আর আর এখানে তখন ওয়েট থাকে না আর কি, এই স্প্রিংটা এরকম ভাবে
জড়ানো থাকে, দুটো স্প্রিং থাকে তো। আর এটাতে সিম্পল, একদিকে ওয়েট আছে, একটা স্প্রিং আছে, যার কারণে মেশিনটার দাম বেশি, 1.5 লাখ টাকার কাছাকাছি দাম। ঠিক আছে, তো আমি জাস্ট সিম্পল মনে রাখো, রোপ ব্রেক ডায়নামোমিটার। ঠিক আছে, কি করে, দড়িটা একটা রোপ ইউজ করা হয়, যার ফলে কি হয়, এই যে ঘুরছে ফ্লাইহুইলটা, এটা কি আমি আটকে দিই, দিয়ে আটকাতে আমার কত পাওয়ার লাগছে সেই পাওয়ারটাকে মেজার করি। এখানে একটা স্প্রিং মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে একটা ডেড ওয়েট আমরা লোডটা দিই। ঠিক আছে, লোডটা বাড়ালে কি হবে, এখানে টানটা, টেনশনটা বেশি পড়বে। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে একটা হচ্ছে কি তোমার ব্রেক পাওয়ার, একটা হচ্ছে ইনডিরেক্ট পাওয়ার। দুটো পাওয়ারের নাম মনে রাখলেই তোমার এনাফ। ঠিক আছে, এর থেকে বেশি আমাদের কোনো কাজে লাগবে না কখনোই। ঠিক আছে, তাহলে একটা ইনপুট এন্ডে কি ইন্ডিকেটেড পাওয়ার, আর আউটপুট এন্ডে ক্র্যাঙ্কশ্যাফটে কি ব্রেক পাওয়ার। ঠিক আছে, এই দুটো জাস্ট এখন মাথায় রাখো। ঠিক আছে, এবার কি, তাহলে লেখো ইন্ডিকেটেড পাওয়ার ইকুয়ালস টু, লেখো ইন্ডিকেটেড পাওয়ার, লেখো সবাই ইন্ডিকেটেড পাওয়ার। ফর্মুলা গুলো একটুখানি টাফ। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, মানে অনেক কটা টার্ম আছে, ওই জন্য আমরা অঙ্ক থ্রু দিয়ে করবো, তাহলে অতটা ইয়ে মনে হবে না। কি লিখলাম, ইন্ডিকেটেড পাওয়ার আইপি ইকুয়ালস টু ওয়ার্ক ডান পার মিনিট। হ্যাঁ ঠিক আছে, বাই, ওটা পরে লিখছি, বাই 6। ঠিক আছে, দেখো ইন্ডিকেটেড পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান পার মিনিট। এটা যদি মিনিটে আসে তাহলে এটাকে আমি 60-তে নিয়ে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, এটা 1 সেকেন্ড, হ্যাঁ, এটা এইভাবে না লিখিয়ে, সরি হ্যাঁ, একবার কাটো, কিভাবে লেখালে তোমাদের সুবিধা হবে এটাই ভাবছি। আর কেটে দাও, হ্যাঁ, আগে এটা লেখো ওয়ার্ক ডান পার মিনিট। ঠিক আছে, 1 মিনিটে কতটা ওয়ার্ক ডান করছে। লেখো। ঠিক আছে, নোটেশন গুলো কি, মানে কিসের কি লিখছি এগুলো বলছি, হ্যাঁ। লেখো, পি লিখেছো, পি এম আই, তলায় এম আই। ঠিক আছে, এল, এ, এন, ফর টু স্ট্রোক ইঞ্জিন, ফর 4 স্ট্রোক ইঞ্জিন। আমি সব বলে দেবো, হ্যাঁ, কোনটা কি, চাপ নেওয়ার কিছু নেই। দেখো এখানে কেন এরকম হলো, দুটো আলাদা মনে কি করে রাখবে, এটা এন হলো, এটা n/2 হলো। তোমরা জানো যে 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি, একটা ক্র্যাঙ্ক একটা কমপ্লিট রেভলিউশন করলে 360 ডিগ্রি ঘুরলে ও একটা পাওয়ার স্ট্রোক জেনারেট করে, তাই তো। কিন্তু whereas যদি 4 স্ট্রোক ইঞ্জিনে হয় কি হয়, 720 ডিগ্রি ঘুরতে হয়, তাই তো। 720 ডিগ্রি ঘুরতে হয়, তার মানে 360 ডিগ্রিতে কত ঘুরবে, কত পাওয়ার স্ট্রোক, n/2। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। এ তার মানে এখানে এখানে যদি এখানে এ যদি 360 আরপিএম এ যদি ঘোরে, ঠিক আছে, 360 আরপিএম এ যদি ঘোরে, একটা 2 স্ট্রোক ইঞ্জিন যদি আমাকে বলে 1 মিনিটে, আরপিএম মানে কি, রেভলিউশন পার মিনিট, 1 মিনিটে তাহলে কটা পাওয়ার স্ট্রোক পাবো, তোমাকে যদি জিজ্ঞেস করে 360, হোয়ার আমরা 4 স্ট্রোক ইঞ্জিনে 180 পাবো, তাহলে 180 মানে কি, n/2 হলো না, আরপিএম ডিভাইডেড বাই 2।
ঠিক আছে, তাই জন্য কিন্তু n ডিভাইডেড বাই 2 ফর্মুলাটা এলো, ঠিক আছে, মাথায় রাখবে, ঠিক আছে। তার জন্য ফোর্স টেকের জন্য n ডিভাইডেড বাই 2 হবে, ঠিক আছে। এবার লিখো পিআই, ওয়্যার পিআই পিএমআই লিখেছো? লেখো ওয়্যার পিএমআই indicated where PMI equals to indicated, লেখো where PMI equals to indicated mean effective pressure, where PMI equals to indicated mean effective pressure, লিখেছো? এবার তোমার যদি মানে জাস্ট কিউরিওসিটি হয় যে এটা কি মিন এফেক্টিভ প্রেসারটা কি, ঠিক আছে, তাহলে এটা আমি একটা ছোট্ট করে একটা ডেফিনিশন লিখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমার ওটা মনে থাকবে। ফাইন, চলো লেখো এটা ডেফিনিশন, ঠিক আছে, এটা এক্সামে হয়তো আসবে না, হয়তো লিখে নাও। লেখো ইট ইজ এ ইমাজিনারি প্রেসার of constant magnitude মান, ঠিক আছে, of constant magnitude which acts only during power stroke produces same work as produced by the engine during one complete cycle. It is an imaginary pressure of constant magnitude which acts only during power stroke, produces the same work as produced by the engine during one complete cycle. এটা মানেটা কি? মানেটা হচ্ছে ধরো আমরা যদি এসআই ইঞ্জিনের কথা যদি বলি, আমরা কি জানি এই সাইকেলটা এরকম তো ছিল, পিভি ডায়াগ্রাম, এটা তো আমাদের পিভি ডায়াগ্রাম আমরা করেছি অলরেডি, জানি। এবার দেখো তো সবকটা প্রেসার কি আলাদা আলাদা? সবকটা প্রেসার আলাদা তো, ঠিক আছে, সবকটা প্রেসার আলাদা, রাইট। এবার কি বলছে, আমরা যদি একটা ইমাজিনারি প্রেসার যদি ধরি, আমি যদি একটা ইমাজিনারি প্রেসার ধরি যার মান কনস্ট্যান্ট হবে, মানে এখানে তো আলাদা আলাদা প্রেসার দেখছি না, সবকটা প্রসেসে দেখো আলাদা আলাদা প্রেসার, সবকটা পয়েন্টে, চারখানা স্টেট পয়েন্টে, তাহলে বলছে আমি যদি একটা ইমাজিনারি প্রেসার ধরি যার মানটা কনস্ট্যান্ট হবে, মানে কি, যার মানটা কনস্ট্যান্ট হবে মানে ধরো না একটাই মান হবে, ঠিক আছে, একটাই মান হবে, which acts only during power stroke, ঠিক আছে, মানে কি, এই পাওয়ার স্ট্রোক কোনটা, পাওয়ার স্ট্রোক তো এটা আমরা জানি, এটা দিস ইজ দি পাওয়ার স্ট্রোক, দিস ইজ দি পাওয়ার স্ট্রোক, তাই তো, এটা 1 2 3 4 আমরা জানি 3 থেকে 4টা কি পাওয়ার স্ট্রোক, তাই তো, 3 থেকে 4টা হচ্ছে পাওয়ার স্ট্রোক ইঞ্জিনের। তাহলে বলছে পাওয়ার স্ট্রোকটা ঘটার সময় আমার প্রেসারটা যদি কনস্ট্যান্ট থাকে, যেটার মান যদি পি হয়, কি পাওয়ার স্ট্রোকটা ঘটার সময় সেই প্রেসারটা যদি কনস্ট্যান্ট থাকে, আদৌ তো প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে না, সেটার মান যদি পি হয় এবং এ যদি সেম ওয়ার্ক ডান প্রডিউস করে, এবং এ যদি সেম ওয়ার্ক ডান প্রডিউস করে, মানে এই একটা তুমি একটা নির্দিষ্ট যদি একটা মিন প্রেসার নিয়ে নাও, এমন একটা প্রেসার
যখন সেই প্রেসারের দ্বারা তুমি যদি পাওয়ার স্ট্রোকটা যদি ঘটাও, তা সে যেটা ওয়ার্ক ডান যেটা দেবে সেই ইঞ্জিনটা, সেটা অ্যাকচুয়াল আমাদের যে ইঞ্জিনটা ওয়ার্ক ডান দিচ্ছে একটা সাইকেলে সেম ওয়ার্ক ডান দেবে। শুধু আমরা সুবিধার জন্য অ্যাজাম্পশনের জন্য এতগুলো প্রেসারকে না ধরে এটার মিন কথাটা, মিন মানে বুঝতে পারছো তাই না, অ্যাভারেজ, তাই তো। তো সেরকম একটা প্রেসার আমরা ধরে নিই সুবিধার জন্য, যেটা কিনা সেম ওয়ার্ক ডান দেবে। মানে কি সেম ওয়ার্ক ডান দেবে মানে কি, আমরা এমনিতে কি জানি পিভি ডায়াগ্রাম থেকে আমরা কি পাই, পিভি ডায়াগ্রাম থেকে কি পাও তোমরা, পিভি ডায়াগ্রাম থেকে ওয়ার্ক ডানই তো পাই আমরা, তাই না। পিভি ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করে, ওয়ার্ক ট্রান্সফার রিপ্রেজেন্ট করে, তাই না, পিভি ডায়াগ্রাম ইন্ডিকেটস, ফাইন। তাহলে এরকম যদি একটা আমাদের ইকুইভ্যালেন্ট যদি একটা যদি পিভি ডায়াগ্রাম ধরো আঁকি, ইকুইভ্যালেন্ট যদি আমরা একটা পিভি ডায়াগ্রাম আঁকি, যেখানে একটা আমি একটা কনস্ট্যান্ট প্রেসার ধরে নিলাম, তাহলে কনস্ট্যান্ট প্রেসার মানে কিরকম লাইন হবে, এই যেরকম হরাইজন্টাল লাইন তো, ঠিক আছে। আমরা জানি পিভি ডায়াগ্রামে কি হয়, কনস্ট্যান্ট প্রেসার মানে এখানে তো কনস্ট্যান্ট প্রেসারের কথাই বলছে ম্যাগনিটিউড, তাহলে পি ধরে নিলাম, তাহলে দেখো তো, তাহলে এটা এরিয়া আন্ডার এটা চলে আসবে না, এরিয়া আন্ডার পিভি ডায়াগ্রাম, এটা যা ওয়ার্ক ডান দেবে এর এরিয়াটাও তাই ওয়ার্ক ডান দেবে, ঠিক আছে। তাই সেরকম একটা যদি আমি একটা পি এর মান ধরি, সেটা কি বলছি, মিন এফেক্টিভ প্রেসার, যেটা বাস্তবে আমি এখানে ইঞ্জিনে কিন্তু কোনো প্রেসারেরই সমান নয়, কিন্তু আমি একটা ক্যালকুলেশনের জন্য সুবিধার জন্য আমি একটা ইমাজিনারি প্রেসার ধরে নিচ্ছি, যেটার মান কি হবে, এই যেটার মান এদের মিন হবে, ঠিক আছে। এন্ড যেটা পাওয়ার স্ট্রোকের সময় সেই প্রেসারের থ্রু দিয়ে কিন্তু পাওয়ার স্ট্রোকটা টেক প্লেস করবে এক কনস্ট্যান্ট প্রেসার, ঠিক আছে। ওয়ার্ক ডানের মানটা কিন্তু সেম হবে, ঠিক আছে, মাথায় রাখবে ওয়ার্ক ডানটা মানটা কিন্তু সেম হবে, ঠিক আছে, নাহলে আর মানেটা কি মিন ধরা, তাই না। স্যার বলছি এখানে একবার রিপিট করবেন, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, কি শুনতে পেলাম না। বললাম যে মিন এফেক্টিভ প্রেসার একটা এমন একটা প্রেসার যেটা আমরা ধরে নিই, এই চারখানা প্রেসার আলাদা না ধরে একটা আমরা নির্দিষ্ট প্রেসার ধরে নিই, ইমাজিনারি প্রেসার, যেটার ওয়ার্ক ডানের পরিমাণ মানে ভ্যালু এই ইঞ্জিনে যেটা আমি ওয়ার্ক ডান পেতাম সেটাই হবে, কিন্তু আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা একটা মিন প্রেসার ধরে নিই, ঠিক আছে, যাতে আমি ক্যালকুলেশন করতে আমার সুবিধা হয়। বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ঠিক আছে, যা কথাটা আছে সেটাই বললাম, ঠিক আছে। আর এটা পাওয়ার স্ট্রোকের সময় সেই, তাহলে এই এই পি এর মান দিয়ে পাওয়ার স্ট্রোকটা ঘটা হবে, এখানে তো প্রেসার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে প্রেসার কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। সেরকমই ভ্যালু ক্যালকুলেট করে দেখা হয় যেটা মিন ধরা যেতে পারে, ঠিক আছে। আর এই হচ্ছে সিম্পল ব্যাপার, ঠিক আছে। তাহলে এবার এটা মিন এফেক্টিভ প্রেসার যেটা হলো, এবার মিন এফেক্টিভ প্রেসারের একটা ফর্মুলা আছে, এটা আমাদের কাজে লাগবে, লিখে রাখো, পিএমআই ইকুয়ালস টু এরিয়া অফ ইন্ডিকেটর ডায়াগ্রাম। একটু ধীরে ধীরে আজকে করাচ্ছি, হ্যাঁ, কারণ এত ফর্মুলা না, বুঝলে তো, কি প্রসেসে করালে পরপর করালে সুবিধা হবে তোমাদের জন্য, সেইভাবেই ভেবে ভেবে করাচ্ছে। কিন্তু বেস লেন্থ অফ ইন্ডিকেটর ডায়াগ্রাম ইন্টু স্প্রিং কনস্ট্যান্ট। লেখো, অদ্ভুত অদ্ভুত সব ফর্মুলা, কিছু করার নেই, লেখো। এই এরিয়া অফ দি ইন্ডিকেটর ডায়াগ্রাম মানে এটা এরিয়া অফ দি ইন্ডিকেটর ডায়াগ্রাম, ঠিক আছে। আর লেন্থ অফ দি বেস অফ দি ইন্ডিকেটর ডায়াগ্রাম মানে লেন্থ অফ দি বেস অফ দি ইন্ডিকেটর ডায়াগ্রাম মানে এই যে এইটা, ঠিক আছে। কিন্তু এই সব আমাদের কোনো কাজে লাগবে না, এখন অঙ্ক করতে হবে ওইসব আমাদের মাথা কামিয়ে লাভ নেই, কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে। আর স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দেবে, এটা হলো পিএমআই, তাহলে এখানে তাহলে মিন এফেক্টিভ প্রেসার এলটা কি, তাহলে এলটা তাহলে কি, লেন্থ অফ স্ট্রোক, লেন্থ অফ স্ট্রোক। তারপরে এ আছে, এটা কি হবে তাহলে, এরিয়া অফ পিস্টন, এরিয়া অফ পিস্টন। লেখো, লেন্থ অফ স্ট্রোকটা আমরা কিসে নেবো, মিটারে নেবো কিন্তু, হ্যাঁ, মিটারে নেব। এরিয়া অফ পিস্টন তাহলে কিসে নেবো, মিটার স্কোয়ারে, ফাইন। আর এনটা কি জানি আমরা, এনটা স্পিড অফ দি ইঞ্জিন, তাই তো, স্পিড অফ দি ইঞ্জিন, that is taken as rpm, that is taken as rpm, তাই তো, লিখেছো। তাহলে
আমরা যদি ওয়ার্ক ডান পার মিনিট, যদি আমরা ওয়ার্ক ডান পার মিনিট বলি, ওয়ার্ক ডান যেটা আমি উপরে লিখলাম, ওয়ার্ক ডান পার মিনিট যেটা আমি লিখলাম, ঠিক আছে, 4 স্ট্রোকের জন্য লিখছি, ঠিক আছে, 4 স্ট্রোকের জন্য লিখছি আমি, হ্যাঁ, কারণ 4 স্ট্রোকেরই অঙ্ক পাবো আমরা। পিএমআই LAN, তাহলে বুঝতে পারছো তাহলে ইউনিট কি হবে, ইউনিট কি হবে, ইউনিট কি হবে, নিউটন মিটার পার মিনিট, নিউটন মিটার পার মিনিট, ঠিক আছে, লেখো। এবার তোমরা নিউটন মিটার মানে তো জানোই, এতদিনে তো নিউটন মিটার কি তো জানোই, আশা করছি নিউটন মিটার ভাবতে বসে গেলে না কি, কি আবার নিউটন মিটার, কি নিউটন মিটার মানে কেউ চ্যাটে লেখো, নিউটন মিটার কাকে বলে, নিউটন মিটার কাকে বলে, এনিওয়ান, নিউটন মিটার কাকে বলে জানো, হোয়াট ইজ নিউটন মিটার? হ্যাঁ, যে জুল, তাই তো, এত ভাবনায় পড়ে গেলে নাকি কেউ কেউ আবার নিউটন মিটার কি বলছে। ঠিক আছে, তাহলে পার মিনিট, ঠিক আছে, এটা অবজার্ভ করো, পার মিনিট, আমরা কিন্তু সেকেন্ডে নিয়ে গিয়ে করবো অঙ্কটা, তাহলে এটা কি বেসিক্যালি, এটা কি জুল পার মিনিট, ঠিক আছে, এটা বেসিক্যালি কিসে আছে, জুল পার মিনিট, বইতে দেখে বুঝতেই পারবে না যে কি থেকে কি, মানে ইউনিটে হঠাৎ করে নিয়ে চলে গেছে কোথা থেকে কোথায়, ঠিক আছে। এবার তাহলে আমরা ইন্টিগ্রেট পাওয়ারে তাহলে ফর্মুলাটা বানাচ্ছি, ঠিক আছে, তা আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, কিন্তু তোমার যদি কোনো অঙ্ক দিয়ে দেয় অন্য কোনো ভ্যালু দিয়ে, মানে একটু টাফ অঙ্ক দিয়ে দেয়, তাহলে তোমাকে কিন্তু ভেঙে ভেঙে করতে হবে, ওই জন্য ভেঙে ভেঙে করাচ্ছি, নাহলে পুরো অঙ্কটাই কিছুই করতে পারবে না, এটা মেন স্টেপ। তাহলে আইপি ইন্টিগ্রেট পাওয়ার ইকুয়ালস টু আইপি, তাহলে এবার দেখো এটা হচ্ছে ওয়ার্ক ডান পার মিনিট, কিন্তু এখন পাওয়ারে লিখি, আমরা এখন রেফ্রিজারেশন পড়েছিলাম, বারবার এই কথাটা বলেছিলাম মনে আছে, যখন আমরা পাওয়ার করি তখন আমরা কিসে বের করি, এনিওয়ান লেখো চ্যাটে, যখন আমরা রেফ্রিজারেশন পড়ছিলাম সবসময় পাওয়ার বা যা কিছু, যা কিছু হোক না কেন, পাওয়ার যখন বের করি আমরা পার কিসে বের করি, টাইমটা কিসের রেসপেক্টে বের করি, পাওয়ার সবসময় যখন বের করা হয় আওয়ারে আমরা বের করি নর্মালি, না মিনিটে না সেকেন্ডে, কিসে বের করি, কিসে বের করি বলো, কে বলতে পারবে, কিসে বের করি, বলতে তো অনেকজনই পারবে আমি জানি, কিসে বের করি, সেকেন্ডে বের করি, তাই তো, ঠিক সেকেন্ডে বের করি। তাহলে এই এই জিনিসটাকে বুঝতে পারছো, মিনিটটাকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, আর আমি কিসে চাইছি, আর আমি চাইছি হচ্ছে, ভালো করে শোনো, আমি চাইছি হচ্ছে কিলোতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, ফাইন। তাই এটা জুলটা কার সমান, জুল ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়াট, জুল ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়াট, আর কিলো জুল ইজ ইকুইভ্যালেন্ট টু কিলোওয়াট, তাই তো, এই জিনিসটা না মাথায় থাকে, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে জুলকে তুমি কিলো জুলে যেতে গেলে তো 1000 দিয়ে গুণ করবে, তাই না, তো এরকম মাথায় রেখো কিন্তু, হ্যাঁ, জিনিসগুলো কিচ্ছু নয়। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, পিএমআই LAN, আচ্ছা এটা আমি ধরে নাও কার জন্য ডিডাকশন করছি, আচ্ছা দুটোর জন্যই লিখছি, ঠিক আছে, অর লিখে করছি, অর, এটা ব্র্যাকেট দিচ্ছি, অর, একটা ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে, অর, অর n/2, গায়ে গায়ে হয়ে গেল না, ভালো করে লিখি, এখন লিখছি, অর লিখছি, কারণ যদিও তোমরা পাবে তো টু স্ট্রোকের অঙ্ক পাবে না, তোমরা ফোর স্ট্রোকের অঙ্কই পাবে, n/2 তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে লিখলে অর n/2 ডিভাইডেড বাই, এবার দেখো মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাবো, 60 দিয়ে ভাগ করব, আর এখানে এটা জুল আসতো, ঠিক আছে, সেটাকে কিলো জুলে নিয়ে গেলে কি 1000 দিয়ে ভাগ করতে হতো, সেটাই করছি, ঠিক আছে, ফাইন, ইনটু একটা এন লিখছি, আমরা এটা কিলো ওয়াটে লিখবো, ঠিক আছে, জুল পার মিনিট মানে ওয়াট, জুল পার মিনিট মানে ওয়াট, তোমরা যদি এটা যদি না বুঝতে পারো, দেখো জুলটাকে কিলো জুলে নিয়ে গেলাম, তাহলে কিলো জুল পার সেকেন্ড, তাই তো, মিনিটটাকে সেকেন্ডে নিয়ে গেলাম 60 এসে গেল, আর জুল থেকে কিলো জুল গেলাম হাজার হাজার চলে এলো, অর কিলোওয়াট, ঠিক আছে, দুটোই লিখলাম। তাহলে এখানে এনটা কি, ছোট এনটা কি, দেখো আমার তো আর একটা সিলিন্ডার থাকবে না, অনেকগুলো সিলিন্ডার হতে পারে না, মাল্টি সিলিন্ডার, 4টে সিলিন্ডার হবে হয়তো, যদি 4টে হয় তাহলে কি এটা এন এর ভ্যালু 4 হবে, ঠিক আছে, তাহলে এনটা কি, এন ইজ দি নাম্বার অফ সিলিন্ডার্স।
লিখে নাও n is the number of cylinders, ঠিক আছে? লেখো n is the number of cylinders, n is the number of cylinder, ঠিক আছে? লিখেছো? কি হয়েছে এখানে না বোঝার কি হয়েছে বলো, কি প্রবলেম? হ্যালো স্যার, কি বলছো? খুব প্রবলেম ছিল স্যার। কি রিপিট করবো? তুমি যা লেখা লিখে না, আমি কিছু বলিনি, তুমি লেখো যা লেখা, কিছু আমি বলিনি, তুমি যা লিখছি লেখো এখন, ঠিক আছে? ফর্মুলা গুলো লিখছি, আমি শুধু ট্রান্সফার করলাম ইউনিটটা, আমি ইউনিট ট্রান্সফার করেছি আর কিচ্ছু না, তুমি লেখো, চাপ নেই। তোমার তোমার নেটওয়ার্ক কিছু শোনাই যাচ্ছে না, তোমার ভয়েস জিও নেটওয়ার্ক এরকম জুল থেকে কিলো জুলে নিয়ে গেছি, ঠিক আছে? জুল থেকে কিলো জুলে জিও নিয়ে গেছি, নেটওয়ার্ক খুব কি আর করা যাবে? জুল আমরা কিলোওয়াটে সব করব, ঠিক আছে? নরমালি এটাই করেছি আর কি, ট্রান্সফার। তোমরা জানো যদিও, তো আমি ভেঙে ভেঙে বললাম একবার। দেখো, এই ব্রেক পাওয়ারের ফর্মুলা হচ্ছে কি, বাপরে তোমার এখানে তো প্রচুর আওয়াজ হচ্ছে, বন্ধ করছি আমি, ঠিক আছে? তো ব্রেক পাওয়ারের ফর্মুলা কি, 2 পাই ইন্টু টি ইন্টু এন বাই 60। এটাকে তুমি যদি ভালো করে লিখতে চাও এভাবে লিখতে পারো, ঠিক আছে? এটাকে এভাবে না লিখে যেটা মনে রাখতে সুবিধা হবে, 2 পাই এন টি বাই 60, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? 2 পাই এন টি বাই 60, ঠিক আছে? কি বললাম? 2 পাই এন টি বাই 60। এই এন বাই 60 মানে ভাববে কি সেকেন্ডে এসে গেছে, দেখো সেকেন্ডে এসে গেছে, নিউটন মিটার পার মিনিট আছে কি সেকেন্ডে আছে, ঠিক আছে? ফাইন, তাহলে কিন্তু এটা মাথায় রাখবে, হ্যাঁ, যে কিসে আছে। ওকে, এবার দেখো, এবার আমরা যেখানে টি এর ভ্যালুটা এটা বের করব, টি এর ভ্যালুটা আলাদা সময় বের করতে হবে, আলাদা রকম। টি মানে কি, টর্ক, ঠিক আছে? যদি টি যদি জিজ্ঞেস করো কি, টি মানে হচ্ছে টর্ক, ঠিক আছে? মানে আমরা জানি কি সার্কুলার জিনিস ঘুরছে, ফ্লাইহুইলটা ঘুরছে, তো ঠিক আছে, ধরে নাও কোনো সার্কুলার যখন মোশন হয়, কতটা ফোর্স তুমি অ্যাপ্লাই করছো, ঠিক আছে? ওটা কি হয়, ফোর্সের সাথে রেডিয়াস যতটা নিচ্ছ তুমি, সেই রোটেশনটাকে করলে কি আসবে, টর্ক আসবে। দেখো, আমাদের এসব ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, আমাদের যেটা ফর্মুলা যদি সিম্পল যেটা মনে রাখা দরকার, দেখো ফোর্স, ঠিক আছে? লেখো যেভাবে লেখাচ্ছি, লেখো, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেটা লেখাচ্ছি, টি এর মানটা, ওকে, W মাইনাস এস ইন্টু ডি ইন্টু, সরি এটা ইন্টু হবে না, প্লাস হবে, তাহলে ধরে না এই যে ফ্লাইহুইলের গায়ে যে রোপটা এটা জড়ানো ছিল, ঠিক আছে? টর্ক যখন বের করছি, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমি রেডিয়াসটা যেটা মাপবো, ঠিক আছে? রেডিয়াস যেটা মাপবো, এটা কি ফ্লাইহুইলের রেডিয়াস হবে, আর কি রোপটা তো মোটা রোপ, তাহলে মোটা রোপেরও তো একটা রেডিয়াস আছে না, রোপের যেটা ডায়ামিটার আছে ধরে না ছোট ডি, তাহলে ওরও রেডিয়াস হবে অর্ধেক থেকে আমরা নেবো, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার, মিন যদি আমি রেডিয়াস যদি বের করতে চাই, তাহলে কি হবে, এই রোপেরও আমার রেডিয়াসটা নিতে হবে অর্ধেক, তাই না? ওটা তো আর সুতোর মতো নিয়ে নয় যে আমি জড়িয়েছি, সুতো জড়িয়েছি গায়ে, তাই না? ভালো রোপ যার একটা ভালো রকম ডায়ামিটার আছে, তাই তো? তো আমাকে ওই ডায়ামিটারটা কনসিডার করতে হবে, সেটাই আর কি। তাহলে এখানে কি ডাব্লিউ কি, এ কি লিখে নাও, ঠিক আছে? ডাব্লুটা কি, যেটা ডেড ওয়েট, যেটা এখানে ঝোলাবো আমি, ঠিক আছে? ওয়েটটা এটা আমি ঝোলাবো, বাড়াবো আস্তে আস্তে, যেটা টেনশন ক্রিয়েট করবে রোপটাকে, ঠিক আছে? যাতে আরো রোপটা জড়িয়ে যায়, ঠিক আছে? ফ্লাইহুইল বা ড্রামের গায়ে, দেখো তাহলে ডাব্লুটা কি, ডেড ওয়েট, ঠিক আছে? ডেড ওয়েট তোমাকে ডেড ওয়েট দিয়ে দেবে, ঠিক আছে? ডেড ওয়েট অবশ্যই কি ওয়েট একটা, তাহলে ইউনিট কি হবে, ইউনিট নিউটন হবে। ডেড ওয়েট at the end of rope,
রোপের শেষে এটা ওয়েট লাগানো আছে, তাই তো? ডেড ওয়েট অ্যাট দি এন্ড অফ দি রোপ লিখে নাও। নিউটনে হবে অবশ্যই। এসটা কি লিখে নাও, স্প্রিং ব্যালেন্স রিডিং। আচ্ছা, স্প্রিং ব্যালেন্স রিডিংটা কোথায় দেখেছো না? সেই আগেকার দিনে, এখন হয়তো আসে না, আগেকার দিনে অনেক সময় দেখবে যখন ওই গরুর দুধ বিক্রি করতো, আনতো, ঠিক আছে, কতটা তোমাকে দিচ্ছে আর কি মেপে মাপ করে দিত, ওখানে দেখবে ওপরে একটা স্প্রিং লাগানো থাকতো, কাঁটা লাগানো থাকতো, যেটা দিয়ে ওজন করে দেখতো যে কতটা আসছে, ঠিক আছে। তো আমরা ওই একই মেকানিজম ইউজ করছি, বোঝা গেল? তো এটা কি, ওটাকেই বলছে স্প্রিং ব্যালেন্স, যেটা তোমাকে যেটা এক্সাম্পল দিলাম। এখন এসব চোখে দেখা যায় কিনা বাস্তবে, কোথায় রিডিং, ঠিক আছে। এটা তাহলে নিউটন, দুটো এখন মাইনাস করছি, তাই না? এবার কেন মাইনাস করছি? এই যে ওয়েটটা একদিকে ঝোলানো, স্প্রিং রিডিংটা অপোজিট সাইডে বলে মাইনাস করছি, ভাই মনে রাখবে, ঠিক আছে, অপোজিট ডাইরেকশনে বলে। আচ্ছা, ডিটা কি, ক্যাপিটাল ডিটা কি, ডায়ামিটার, ডায়ামিটার অফ দি ব্রেক হুইল, অফ দি ব্রেক হুইল, মানে আমি যেটাকে ফ্লাই হুইল বলছি বা হুইল বলছি, একই তো ব্যাপার, ঠিক আছে। জাস্ট রোটেটিং মেম্বার ঘুরছে, তো এই হুইলের যেটা ডায়ামিটার সেটাই হবে কি ক্যাপিটাল ডি, বড় ডিটা, যেটা গায়ে জোড়াচ্ছি রোপটা, ঠিক আছে। আর ছোট ডিটা কি, রোপের ডায়ামিটার, ঠিক আছে। তাহলে লেখো, তাহলে ডায়া যদি হয় তাহলে কিসে হবে? নিশ্চয়ই মিটারে হবে। আর ছোট ডিটা কি? ছোট ডিটা হচ্ছে ডায়া অফ দি রোপ। তোমরা আজকে কি করবে, আজকে যে ফর্মুলা গুলো পাবে সব রাত্রিবেলা পারলে আজকে রেডি করবে, ঠিক আছে। মানে লেখানোর পরে সব ফর্মুলা গুলো এক জায়গায় করে একটা ফর্মুলা পেজ বানাবে, তাহলে এই তোমার সেমিস্টার এক্সামের জন্য কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে। নাহলে এই ফর্মুলা গুলো গুলিয়ে যাবে যদি এক জায়গায় না থাকে। একটু হয়েছে? তাহলে অ্যাকচুয়ালি এটা কি, ডি প্লাস ডি বাই টু মানে কি এফেক্টিভ রেডিয়াস। তুমি যদি এফেক্টিভ রেডিয়াস কত হবে বলো, এফেক্টিভ রেডিয়াস, ঠিক আছে, এফেক্টিভ রেডিয়াসটা কি, দুটোর অর্ধেক নেবো আমরা, ঠিক আছে। তাহলে ডায়ামিটার প্লাস ডায়ামিটার, দুটো ডায়ামিটার ডিভাইডেড বাই টু, এটাই হচ্ছিল এফেক্টিভ রেডিয়াস, যেটা আমরা ফর্মুলাতে লিখেছি। তোমরা এটা মনে রাখবে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এটা মনে রাখবে যেগুলো আমরা আর এই ফর্মুলা পেজে লিখবো, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। ফাইন, তিনটে। আর এটা হচ্ছে, এটা কোথাও কোথাও কাজে লাগবে, ঠিক আছে। যেগুলো বলছি শুধু সেভাবে করো, আমি কিন্তু অনেক শর্টকাটে তোমাদের পড়ানোর চেষ্টা করছি যাতে সবার মাথায় ঢোকে অঙ্ক করতে গেলে, নাহলে ফর্মুলা গুলো গুলিয়ে যাবে। বারবার বলছি এটা অঙ্ক করতেই হবে, আইসি ইঞ্জিনের অঙ্ক বাদ দিলে হবে না, বুঝতে পারলে। ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো করে করো, থিওরি নিউমেরিক্যাল সব ভালো করে করো, একবার দুবার দেখলেই দেখবে হয়ে যাবে, মানে মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। হয়েছে? তাহলে কি কি করলাম, ইন্ডিকেটেড পাওয়ার আর ব্রেক পাওয়ার, ঠিক আছে। আর মেকানিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, আচ্ছা কেউ বলতে পারবে আমরা যে আগের দিনের এফিসিয়েন্সি গুলো প্রুফ করলাম, ওটা কি এফিসিয়েন্সি বের করছিলাম? এফিসিয়েন্সিটার নাম কি? এনিওয়ান চ্যাটে লেখো, হোয়াট ইজ দ্যাট এফিসিয়েন্সি? আরে ওয়েট কি, তুমি বাটখারা জ্বলাচ্ছ, ওয়েট দিচ্ছ, ডেড ওয়েট বলবে না, স্ক্রিউ জ্যাকে ওয়েট দিচ্ছ, ডেড ওয়েট না, বাটখারাতে মাপছো কোনো কিছু, ডেড ওয়েট তার একটা ওজন একটা যেটা অলরেডি মাপ নির্ধারিত, ঠিক আছে, সেটাই তো ডেড ওয়েট। ডেড মানে কি মরে যাওয়া ওয়েট নয়, ডেড ওয়েট মানে যেটা অলরেডি তুমি মাপ জানো, ঠিক আছে, আগে থেকে ফিক্সড মাপ 1 কেজি দিয়ে। থার্মাল এফিসিয়েন্সি, হ্যাঁ ওটা কি, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি বের করছিলাম, তাই তো, ভেরি গুড, এয়ার স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এয়ার স্ট্যান্ডার্ড, তাই তো, কথাটা মনে রাখো, ঠিক আছে, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি। আগের যেটা আমরা বের করছিলাম টিএইচ, এটা কি টিএইচ ফর থার্মাল এফিসিয়েন্সি, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি বের করছিলাম কিন্তু, ঠিক আছে। ফাইন, ওয়েদার ইট ইজ অটো সাইকেল ডিজেল সাইকেল, আমরা কি বের করেছিলাম, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি, যেগুলো ডিডাকশন করছিলাম বা যেগুলো ডিডাকশন আসবে পরীক্ষায়, ঠিক আছে। এটা কি লিখছি দেখো, মেকানিক্যাল এফিসিয়েন্সি, এটা হচ্ছে মেকানিক্যাল, তাহলে 5 নম্বর ফর্মুলা, হ্যাঁ, যেগুলো আমি মার্ক করছি সেগুলো হচ্ছে আমার ফর্মুলা পেজ বানাবো, ঠিক আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি। তাহলে এটা, তাই তো, এটা এম দিচ্ছি মেকানিক্যাল, আগেটা টি ছিল থার্মাল। এবার তোমার কি মনে হয়, আমি এক্ষুনি বললাম একটা ইঞ্জিনে, ঠিক আছে, তুমি ইনপুটে ইন্ডিকেটেড পাওয়ার দিচ্ছ 500, আউটপুটে ব্রেক পাওয়ার, তাহলে কি হওয়া উচিত এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি ফর্মুলা কি হওয়া উচিত? কমন সেন্স দিয়ে বলো কি হওয়া উচিত? যেটা আমরা কিভাবে লিখি, আমরা এফিসিয়েন্সি কি আউটপুট বা ইনপুটই তো লিখি, তাই না? তাহলে ইনপুটটা কি বড় হবে, যেটা আমি ইন্ডিকেটেড পাওয়ার দিচ্ছি ইঞ্জিন, ওটা অবভিয়াসলি বড়, ওর থেকে কম পাচ্ছি, তাই না, আউটপুটে ক্র্যাঙ্কশ্যাফটে যেহেতু ফ্রিকশনের জন্য লস হচ্ছে,
তাহলে কি হওয়া উচিত, আমরা আউটপুটে কি পাচ্ছি, এট দি এন্ড অফ দি আউটপুট অফ এন ইঞ্জিন হোয়াট উই আর গেটিং পাওয়ার, উই আর গেটিং পাওয়ার ইন দি ফর্ম অফ ব্রেক পাওয়ার, রাইট? তাই তো, তাহলে বিপি পাচ্ছি ব্রেক পাওয়ার, আর ইনপুটে কি দিচ্ছি, ইন্ডিকেটেড পাওয়ার, আর পার্সেন্টেজ, আচ্ছা এফিসিয়েন্সি, ঠিক আছে, আমি পার্সেন্টেজ ইন টার্মস অফ পার্সেন্টেজ লিখছি না, ঠিক আছে এমনি লিখছি, পার্সেন্টেজ হলে ইন্টু 100% হবে, ইন্টু 100% করলেও করতে পারো, ঠিক আছে একই ব্যাপার, ঠিক আছে ফাইন। তাহলে 5 নম্বর ফর্মুলা না 6 নম্বর ফর্মুলা হলো, ভেরি ইম্পর্টেন্ট। হয়েছে সবার? হ্যাঁ ভেরি গুড, বিপি ঠিক আছে। তার পরেরটাই যাই তাহলে, ঠিক আছে এবার ইন্ডিকেটেড কি লেখো, ইন্ডিকেটেড ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি মানে তার ইন্ডিকেটেড পাওয়ার নিয়ে ভাববো, তাই না? ইন্ডিকেটেড যখন বলছে, ঠিক আছে ইন্ডিকেটেড পাওয়ার যেটা বেরোবে সেটা ইন ওয়াট, হ্যাঁ ওয়াট লিখছি কিন্তু এখানে, ইন ওয়াট, নাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, বারবার বলছি ভেরি ইম্পর্টেন্ট, এমনি লিখছি না ইন ওয়াট কথাটা, ইনটু, আচ্ছা দেখো এই যে আমি, আচ্ছা বাই, বাই কি হবে, তাই তো বাই কি হবে, এটা কি করে মনে রাখবে, দেখো এই যে অ্যাকচুয়ালি আমার ইঞ্জিনে আমি কম্বাসনটা কি করে ঘটাচ্ছি, কম্বাসন কি করে ঘটাচ্ছি, ফুয়েলের দ্বারা, তাই তো ফুয়েল বার্ন করছি এর সাথে, তাহলে ফুয়েলের একটা ক্যালোরিফিক ভ্যালু আছে, তো আলাদা ফুয়েলের কি ক্যালোরিফিক ভ্যালুর উপরে তো নির্ধারিত করা হয় না কে কতটা বেশি পাওয়ার ডেলিভার করতে পারবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমি স্টার্টিং এ ইয়ে এই পিস্টন সিরিজের অ্যারেঞ্জমেন্ট আমি দিচ্ছিলাম কি, দিচ্ছিলাম হচ্ছে আমি ফুয়েল দিচ্ছিলাম, তাই তো, আর ফুয়েলের কি হয় আমরা জানি ক্যালোরিফিক ভ্যালু, তাই না? আমরা বয়লারের কেসেও করেছিলাম ক্যালোরিফিক ভ্যালু দিয়ে অঙ্ক করেছিলাম, আশা করছি মনে আছে কিনা কারো জানি না, ঠিক আছে তো সেরকমই ফুয়েলের ক্যালোরিফিক মান থাকে, ঠিক আছে তো এটা আমরা যদি মাসের সাথে যদি গুণ করি আমরা একটা এনার্জি পাই, যে কতটা এনার্জি, ধরুন একটা কয়লা, বয়লারে কি ছিল, কয়লা বা কয়লার আমরা কোলের ছিল, তাই না ক্যালোরিফিক ভ্যালু, যে কয়লা বার্ন করলে আমি 10 কেজি মাস, ধরে না 10 কেজি মাসের আমি কোল বার্ন করছি, আর 1 কেজির ক্যালোরিফিক ভ্যালু এত, মানে ধরে না 1 কেজি যদি 100 ক্যালোরিফিক ভ্যালু হয়, তাহলে ওটা হয় তাহলে আমি 10 কেজি যদি ইয়ে কোল যদি পোড়াই, ঠিক আছে, তাহলে ইন্টু 10 করে যতটা আমি এনার্জি পাবো সেটা হচ্ছে আমি অতটা এনার্জি আমি ওই কোলটা থেকে পেতে পারি, এই তো হচ্ছে ব্যাপার, ঠিক আছে তো সেরকম এখানেও, ঠিক আছে এখানে যদি ফুয়েল দিচ্ছি, ঠিক আছে ওটা কি ছিল সলিড ফুয়েল, আর যদি আমি এখানে যদি আমি লিকুইড ফুয়েল ধরে দিই, ঠিক আছে বা যা ফুয়েলই দিই না কেন, ঠিক আছে সবারই কিন্তু ক্যালোরিফিক ভ্যালু থাকবে, ওকে? তাহলে দেখো এখানে কি দিকো তলায় এম এফ, ঠিক আছে হোয়ার এম ইজ দি মাস অফ ফুয়েল, দেখো পুরো বয়লারের মতন, যারা বয়লারের অঙ্ক করেছিল বা কিছু মনে আছে কিনা, ঠিক আছে এমবি ইন্টু সিবি, সেম এরকম আমরা লিখেছিলাম, সিবি ক্যালোরিফিক ভ্যালু আর এম হচ্ছে মাস অফ ফুয়েল, তাহলে এম এফ মাস অফ ফুয়েল, দেখবে তোমাদের ইন্টারনাল জবে হবে, ঠিক আছে আইদার ডেরিভেশন আর আইদার এই অঙ্কটা হয়তো দেবেই, আর আইদার ফোর স্ট্রোকের ইয়ে ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিজেল হোক একই তো ব্যাপার, শুধু একটা একাধিক চেঞ্জ, ঠিক আছে নয় এটা দেবে, দেখবে দেবে, নয় ডেরিভেশনটা দেবে, নয় অঙ্ক দেবে, ঠিক আছে তো আগে থেকে দেখবে কিন্তু অনেক সহজ, তুমি রেডি করে নিতে পারবে, তোমাদের সবই এখন ইন্টারনাল আগে হয়ে যাচ্ছে। ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল সব কোশ্চেনে দিয়ে দেবে, সব দিয়ে দেবে, তোমাকে কিছু মাথা মাথা হবে না, তুমি শুধু ফর্মুলা গুলো ভালো করে মুখস্থ করতে যাও, ঠিক আছে কিলোজুল পার কেজি, দেখো কিলোজুল পার কেজি কিন্তু 1 কেজি রেসপেক্টে, তবেই না 1 কেজি রেসপেক্টে 100 যদি হয়, তাহলে 10 কেজির সাথে যদি গুণ করি তাহলে আমি তো মানটা পাবো, এত এনার্জি আমার প্রডিউস হতে পারে, ঠিক আছে এই তো ব্যাপার। দেখো বেসিক্যালি কি আমি এখানে, দেখো এখানে আমি কম্বাসান করি একরকম এনার্জি পেলাম, ঠিক আছে একরকম এনার্জি পেলাম, এবার তার মধ্যে থেকেও কিছুটা লস হয়তো বাড়ি, দেখো বাইরে চলে যাচ্ছে, ভালো করে শোনো,
আমরা যেখানে পড়ছিলাম, ঠিক আছে, এখানে এক্সস্ট ভালভ ইনলেট ভালভ একসাথে খুলছিলাম, মনে আছে একটা সময়, যেটা তোমার ভার্ব টাইমিং ডায়াগ্রাম এটা পড়ে নিয়েছো অলরেডি, স্যার পড়িয়ে দিয়েছে। তো একসাথে দুটো খোলা থাকে, তার জন্য কিছু ফ্রেশ এয়ার বাইরে চলে যায়, নষ্ট হয়, তাই না, আমাদের এফিসিয়েন্সি কমে যায়। তো তাই জন্য যতটা আমি এখানে ফুয়েলের সাথে ক্যালোরিফিক ভ্যালু মাসের সাথে গুণ করে এনার্জিটা পাচ্ছি, সেই এনার্জিটা আমি ইন্ডিকেটেড পাওয়ারে পাচ্ছি না। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? আমি কিন্তু কম পাচ্ছি তুলনামূলক, বুঝলে? তার এখানেও তো লস হচ্ছে, এখানেও তো কিছু বেরিয়ে যাচ্ছে, বুঝলে? ব্যাপারটা এরকমই, যতটা আমি দিচ্ছি পুরোপুরি মান, ততটা আমি এখানে পাচ্ছি না, ঠিক আছে? এখানে লসেস হচ্ছে আমার। ওই জন্যই আমরা এই ডিভাইডেড বাই এই ফর্মুলাটা আমরা দরকার পড়লো। তাহলে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ঠিক আছে, সেম ইন্ডিকেটেড যদি থার্মাল এফিসিয়েন্সি হয় তাহলে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি হতে পারে, ঠিক আছে? তোমরা এটা নিজেরা দেখো, বানাতে পারবে। ব্রেক থার্মাল এফিসিয়েন্সি লেখো, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি লেখো, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি। ব্রেক থার্মাল এফিসিয়েন্সি তাহলে সেম ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি যেরকম ফর্মুলা হবে এরকমই ভাবো। তাহলে এখানে কি হতে পারে? তাহলে ব্রেক পাওয়ার নিশ্চয়ই উপরে হবে ইন ওয়াট, তাই তো? নিচে আবার কি হবে? যখনই থার্মাল এফিসিয়েন্সি কথাটা এখানে আমরা ইউজ করব, তখন কিন্তু নিচেও কিন্তু সেমই হবে। মানে আমি ইঞ্জিনে যেটা আমি অ্যাকচুয়ালি ইনপুটে দিচ্ছিলাম, ঠিক আছে, ফুয়েলের রেসপেক্টে আর কি, ক্যালোরিফিক ভ্যালুর রেসপেক্টে। এটা একটা জাস্ট অবজেক্টিভ কোশ্চেন। এই ব্রেক পাওয়ার থার্মাল এফিসিয়েন্সি ভ্যালুটা নর্মালি 25 থেকে 30% ভ্যারি করে, ঠিক আছে? 25 থেকে 30% ভেরি করে এসআই ইঞ্জিনের জন্য, ঠিক আছে? একটা আগের থিওরিটিক্যাল আর কি, মানে আমি যতটা অ্যাকচুয়ালি দিচ্ছিলাম তার আউটপুটে আমি এটা পাচ্ছি, ঠিক আছে, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি। আর 30 থেকে 40% সিআই ইঞ্জিনে, জাস্ট লিখিয়ে দিলাম আর কি। হয়েছে, লিখেছো? এবার দেখো, দেখো তো তাহলে তুমি নিজে ভেবে দেখো। তাহলে আমি যদি বলি, দেখো এফিসিয়েন্সি এটা কি লিখলে? আচ্ছা, এটা কিছু ইয়ে লেখায়নি, তাই তো? এটা এটা হয় কি হবে? এটা এটা হবে, তাই তো? ফর্মুলাটা কি? ইন্টিগ্রেট থার্মাল এফিসিয়েন্সি, তাহলে আইটিএইচ লিখতে পারি, আইটিএইচ, ঠিক আছে? আইটিএইচ ইন্টিগ্রেট থার্মাল এফিসিয়েন্সি। আর এটা কি লিখবো? এটা এখানে লিখে দিচ্ছি, এফিসিয়েন্সি ব্রেক বি থার্মাল এফিসিয়েন্সি, তাই তো? ব্রেক থার্মাল এফিসিয়েন্সি লিখতে পারি তো? ব্রেক থার্মাল এফিসিয়েন্সি এটা এটা। তাহলে এবার এইটা দুটো যদি রেশিও নাও, ঠিক আছে, এই দুটো রেশিও নাও, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বাই ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ইকুয়ালস টু কি লিখবে? দেখো তো, ইন্ডিকেটেড পাওয়ার আইপি, তাই তো, বাই এমবি ইন্টু সিবি বাই, সরি, ব্রেক পাওয়ারটা উপরে যাবে। এই যে এটারই ফর্মুলা লিখছি, দেখো, এই যে ব্রেক পাওয়ারের ফর্মুলা, ব্রেক পাওয়ার ইন ওয়াট বাই এমসিবি, দেখো এইটাই তো উপরে লিখছি, বসাবো। আর তলায় কি বসাবো? ইন্ডিকেটেড আইপি বাই এমসিবি ইন্টু সিবি। দেখো তো, দুটো কেটে যাবে না? দুটো কেটে যাবে, তাহলে কি বেরোলো? বেসিক্যালি ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বাই ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ইকুয়ালস টু বিপি বাই এইচপি, এই আইপি বেরোলো তো, তাই তো? এবার এই বিপি বাই আইপি মানে কি? বিপি বাই আইপি মানে কি? দেখো তো কি বললে? বিপি বাই আইপি মানে কি? মেকানিক্যাল এফিসিয়েন্সি নয় কি? বিপি বাই আইপি নয় কি? বোঝা গেল? তাহলে দুটোই কিন্তু একই, ঠিক আছে? মানে ধরে না তোমার কোথাও এই ভ্যালু দরকার, এই রিলেশনটা ইউজ করা দরকার, তখন কিন্তু এটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? অঙ্কের উপর ডিপেন্ড করছে। ফাইন, ক্লিয়ার, মাথায় থাকবে। সিন্স সিন্স লিখে দিচ্ছি, এটা এম ইকুয়ালস টু আমরা কি জানি? বিপি বাই আইপি,
ঠিক আছে, লিখে নাও। দাঁড়া এক সেকেন্ড। ঠিক আছে, লেখা হয়েছে। বিপি বাই মাস ফ্লো রেট ইন্টু সিবি, হ্যাঁ ঠিক আছে হয়েছে। এগোচ্ছি, হ্যাঁ। এবার দেখো আরো কয়েকটা ফর্মুলা আছে, এটা আমরা অঙ্ক করতে করতে করবো, ঠিক আছে। কয়েকটা মেন মেন ফর্মুলা লেখালাম, ঠিক আছে। এখন এটা ধরি আমরা কাজে এগোবো, আবার যেটা নতুন ফর্মুলা আসবে বলে দেবো নতুন ফর্মুলা এসছে, ঠিক আছে, অ্যাড করবো আমরা। যেরকম কয়েকটা আছে স্পেসিফিক এখানেই আছে, দেখো। এবার এটা ভালো করে পড়ো, ঠিক আছে। আ ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, এগুলো কিন্তু পুরো ডিটো কিন্তু এরকমই আসবে পরীক্ষায়, ঠিক আছে। আ 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন হ্যাভ 6 সিলিন্ডার্স, হ্যাভ মানে বুঝতে পারছো, মাল্টি সিলিন্ডার 6 সিলিন্ডার্স। একটু বড় করবো, অনেকজনের সুবিধা হবে হয়তো। বাবা, ঠিক আছে। আ 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, এটা ছবি তোমাদেরকে দিয়ে দিই সাথে, তোমরা তো স্ক্রিনশট নিতে পারবে না। পড়ো তোমরা, পড়ো তোমরা, দেখো এখন অনেক কটা টার্ম জানো, পড়ো তোমরা। পড়ো, দেখো। আ 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন হ্যাভ 6 সিলিন্ডার্স ইজ ইউজ টু অপারেট উইথ কম্প্রেশন রেশিও 6, ঠিক আছে। কম্প্রেশন রেশিও 6 অ্যান্ড ডেলিভার 300 কিলোওয়াট ব্রেক পাওয়ার। তার মানে বুঝতে পারছো ব্রেক পাওয়ারটা কিসে দেওয়া আছে, কিলোওয়াটে। হোয়াইল রানিং অ্যাট 2400 রেভলিউশন পার মিনিট, বুঝতে পারছো এন এর মান দেওয়া আছে। হোয়াট ইজ দিস, এটা এটা এন এর মান, রেভলিউশন পার মিনিট বলেছে এন। এটা কিসের মান, ছোট এন, তাই তো বলেছিলাম না, যতগুলো সিলিন্ডার। এটা কি, এটা কম্প্রেশন রেশিও, তোমরা কম্প্রেশন রেশিও মানে জানো, ঠিক আছে। কি এটার কি, ব্রেক পাওয়ার, তাই তো। সিম্পল অ্যাজ দ্যাট। তোমাকে কিউআর করতে দিয়েছে বোর অ্যান্ড স্ট্রোক অফ দি ইঞ্জিন, তাই তো। তার মানে কি, বোরের ডায়ামিটার কত, নিশ্চয়ই বোর ডায়ামিটার হবে লেখাটা, ঠিক আছে, বোর ডায়ামিটার হবে, ঠিক আছে। যাই হোক, দেয়নি হয়তো। বোর ডায়ামিটার, ঠিক আছে। বোর ডায়ামিটার মানে কি, মানে তোমার, আমরা স্ট্রোক ভলিউম করেছি তো আগের দিন, স্ট্রোক ভলিউম করছিলাম, কি করেছিলাম, স্ট্রোক ভলিউম মনে আছে, পাই/4, তাই তো। ডি²L করেছিলাম, এই ডিটাই কি, বোর ডায়ামিটার ছিল তো। স্ট্রোক ভলিউম মনে আছে, পাই/4 ডি²L আগের দিন আমরা করলাম, ঠিক আছে। এই যে সিলিন্ডারের কতটাই টিডিসি থেকে বিডিসি, তাই না, টিডিসি থেকে বিডিসি ভলিউমটা, এটাই তো ডায়ামিটার। এই যে ডায়ামিটার, বোরের ডায়ামিটার মানে এই ডায়ামিটারটা সিলিন্ডারের, দিস ইজ দ্য ডায়ামিটার, অ্যান্ড টিডিসি থেকে বিডিসি, এটাই হচ্ছে আমার কি, লেন্থ অফ স্ট্রোক, তাই তো। মনে আছে আশা করছি, জাস্ট বলে দিলাম মানে যাতে কি কোথায় গিয়ে দিচ্ছে। অ্যান্ড স্ট্রোক অফ দি ইঞ্জিন, এই যে স্ট্রোক মানে স্ট্রোক লেন্থ, ঠিক আছে। স্ট্রোক মানে কি, স্ট্রোক লেন্থ, ঠিক আছে। বোঝা গেল, স্ট্রোক মানে কি, স্ট্রোক লেন্থ। বা বোর আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে ডায়ামিটার, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। বোর ডায়ামিটার, আর এটা কি, ক্যাপস, স্ট্রোক লেন্থ, ঠিক আছে। অফ দি ইঞ্জিন ফুয়েল কনজাম্পশন ইন কেজি পার আওয়ার, এটা বলা বাকি আছে, নতুন ফর্মুলা, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন ইন কেজি পার কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। ফাইন, দ্য ফলোইং ডেটা মে বি অ্যাজিউম, কি কি দেওয়া আছে,
দেখো স্ট্রোকটা যেটা আছে মানে স্ট্রোক লেন্থটা, স্ট্রোক মানে এখানে কি বলতে স্ট্রোক লেন্থ, ওকে যে লিখে দিলাম ইকুয়ালস টু 1.12 টাইমস অফ দি বোর মেকানিক্যাল এফিসিয়েন্সি। এখন তোমরা জানলে কি ইন্টিগ্রেটেড মিন এফেক্টিভ প্রেসার দেখতে পাচ্ছ 10 বার, ডাইরেক্ট পিএমআই দেওয়ার রিলেটিভ এফিসিয়েন্সি, এটা তোমরা নতুন ফর্মুলা জানবে, রিলেটিভ এফিসিয়েন্সি ইকুয়ালস টু 0.5। আর ক্যালোরিফিক ভ্যালু অফ দি ফুয়েল দেওয়া আছে, সবাই নোট করো, ভ্যালুগুলো নোট করো প্লিজ, ভ্যালুগুলো নোট করো জলদি 30 সেকেন্ডে। কি আগে দিয়ে কি লিখবে ভ্যালুগুলো সেটা না লিখতে হলে ভ্যালুগুলো নোট করো, সুবিধা হবে, ঠিক আছে? নাহলে আমাকে বারবার চেঞ্জ করতে হবে। একটু প্লিজ কাইন্ডলি নোট করো ভ্যালুগুলো তাড়াতাড়ি। ভ্যালুগুলো নোট করো, হ্যাঁ ওয়েট করছি তোমাদের জন্য, ভ্যালুগুলো ওয়েট নোট করো। এই এই একটা দুটো অঙ্ক আজকে এটা করছি আমরা, ভালো করে বোঝো, দেখো আমাদের 70% কাজ কিন্তু শেষ হয়ে যাবে। সেটা এর বাকি অঙ্কগুলো সবই ম্যাক্সিমাম এর মধ্যে সব কভার হয়ে যাবে, বুঝতে পারলে? যখন দেখবে দেখবে সবই জানোই অলরেডি। ওকে, লেখো তাড়াতাড়ি। ঠিক আছে, বলি এবার, ভ্যালুগুলো লিখেছো অলরেডি? ডান, চলো বলছি, হ্যাঁ আমাকেও দেখতে হবে এখানে, আমি বলতে পারছি না তোমার সাথে সাথে আমাকে বারবার ভ্যালু দে। ঠিক আছে, তাহলে নিউমেরিক্যাল ওয়ান, ঠিক আছে, বা ওইটা নিউমেরিক্যাল ওয়ান দিলে এটা, ঠিক আছে, নিউমেরিক্যাল আমার পিডিএফ এর নাম্বার 2, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্টেই দেখো কি করে শুরু করবে, দেখো তোমার চাই হচ্ছে বোর্ড ডায়ামিটার, তাই তো? বোর্ড ডায়ামিটার চাই, লেন্থ অফ দি স্ট্রোক চাই, আর এই দুটো তুমি এখন ধরে না জানো না, ঠিক আছে ফাইন। তোমার কাছে কি কি দেওয়া আছে দেখো, এবার যখন দেখবে ভালো করে শুনবে, যখন দেখবে যে কোন কোন পাওয়ার দেওয়া আছে আর কোন কোন পাওয়ার বের করতে হবে, কারণ পাওয়ারের ফর্মুলার মধ্যে স্পেশালি ইন্ডিকেটেড পাওয়ারের ফর্মুলার মধ্যে অনেক কিছু টার্মস আছে আছে, বোঝা গেল? যখনই শর্টকাট মনে রাখো, যখনই স্ট্রোক ইকুয়ালস টু এত টাইমস অফ দি বোর এরকম টাইপের কিছু দেবে, রিলেশন বিটুইন স্ট্রোক অ্যান্ড বোর, ঠিক আছে, তখনই ভাববে ইন্টিগ্রেটেড পাওয়ারের ফর্মুলা থেকে আমরা রিলেশন পাবো। কি বললাম? যখনই দেখবে স্ট্রোক আর বোরের কিছু রেশিও দিয়ে দিয়েছে, ফাইন, কারণ ইন্টিগ্রেট পাওয়ারে ফর্মুলাটা অনেক কিছু টার্মস আছে, বোঝা গেল? তার মানে কি কি প্যারামিটার আছে, মিন এফেক্টিভ প্রেসার এটা আমরা জানি, ঠিক আছে, এরিয়া, এবার দেখো তো এরিয়া যেটা মান, সেটাই তো এরিয়ার মানটা কি, সেটাই তো π/4d², তাই তো, ইনটু এলটা হচ্ছে বোর্ডের ডায়ামিটার, বোঝা গেল? এই যে স্ট্রোক ভলিউমটা ইনডাইরেক্টলি কোথায় আছে আমার, ইন্ডিগ্রেট পাওয়ারে নয় কি? অবভিয়াসলি ইয়েস, ইন্ডিগ্রেট পাওয়ারে। এবার কেন কেউ এটা বলতে পারবে ইন্ডিগ্রেট পাওয়ারটা এরকম টাইপের ফর্মুলা কেন হলো? এনিওয়ান প্রেজেন্ট হিয়ার, ক্যান এনিওয়ান সে এরকম পাওয়ারটা হলো কেন বাবা? দেখো প্রেসারের খেলা, ঠিক আছে, এই যে আমাদের সিলিন্ডারটা ছিল, এই যে সিলিন্ডারটা আমাদের পিস্টনটা ছিল, ঠিক আছে, এই যে পিস্টনটা ছিল, এই পিস্টনের উপর যে পাওয়ারটা এটা এক্সিকিউট করছিল, আমি কি বললাম যে মিন এফেক্টিভ প্রেসার এমন একটা প্রেসার যেটা আমরা ধরে নিচ্ছি কি পাওয়ার স্ট্রোকে সেই প্রেসারটা আমরা কনস্ট্যান্ট প্রেসারে অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে এই যে এরিয়াটা, যে এরিয়াটার উপর প্রেসার অ্যাপ্লাই করছি, আমি যদি বলি ফোর্স ইকুয়ালস টু কত, ফোর্স ইকুয়ালস টু অবভিয়াসলি কি হবে, পাওয়ার ইনটু এরিয়া, নয় কি? এবার এই এরিয়াটা যদি আমি ক্যালকুলেট করো, এই এরিয়াটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো তো পিএমআই ইনটু এরিয়াটা কি, ঠিক আছে, π/4d², দেখো তো এলো না? যদি ইনডাইরেক্টলি দেখো তো ফর্মুলা গুলো কিন্তু এভাবেই আসছে, বোঝা গেল? ক্লিয়ার? জাস্ট হালকা বললাম, আমাদের এত মাথা ঘামি লাভ নেই। তো যাই হোক, তাহলে ইন্ডিকেটেড পাওয়ারটা আমি কি বের করতে পারবো? দেখো তো এখানে ব্রেক পাওয়ার দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে, আরেকটা কি দেখলাম দিয়েছে, দেখো মেকানিক্যাল এফিসিয়েন্সি দিয়েছে। আমরা জানি মেকানিক্যাল এফিসিয়েন্সি, ব্রেক পাওয়ার, সবে পাওয়ার রিলেশন গুলো খুঁজবে, কারণ পাওয়ার রিলেশন গুলো আগে মানে ট্রাই করবে ওই রিলেটেড কিছু যদি সলিউশন বের করা যায়, ঠিক আছে, এই ভাবনাটা রাখবে, কারণ অ্যাপ্রোচটা তো কোথা থেকে শুরু করতে হবে। তাহলে দেখো তো আমার ব্রেক পাওয়ার জানি, তাই তো, ব্রেক পাওয়ার কত, ব্রেক পাওয়ার কত, 300 কিলোওয়াট। দেখো কিলোওয়াটই আছে, আমরা যেটা ফর্মুলা ডিরাইভ করেছি দেখো তো কিলোওয়াটই কি, আমরা যে ফর্মুলাগুলো ডিরাইভ করেছি দেখো তো কিলোওয়াটে কি, মিলিয়ে নাও তো একবার, দেখো তো এই দেখো ব্রেক পাওয়ার ফর্মুলা ডিরাইভ করেছি, ইয়েস উই হ্যাভ ডিরাইভড ফর্মুলা
ইন কিলোওয়াট। আচ্ছা এটা ওয়াটে করেছি, ঠিক আছে, একই ব্যাপার, ঠিক আছে। চলো, কিলোওয়াটে করলে কি আসবে? আচ্ছা এটা ডাইরেক্ট তোমরা এইভাবে না লেখাটা আমার মনে হয় বেটার, তোমরা এটাকে হাটিয়ে দাও, কিলোওয়াটে লেখো ডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট কিলোওয়াটে লেখো। তাহলে এখানে কিলোওয়াটে লিখলে দেখছো আমাকেও ভাবতে হচ্ছে, আমি বললাম অঙ্ক ফর্মুলাগুলো একটুখানি ভাবনা চিন্তা দিই, তাহলে আমরা 10⁻³ নিয়ে এলাম, ঠিক আছে, আর এটাই বেশি ইউজ হবে অঙ্ক, তো জন্য এটা এই ফর্মুলাটা লেখাচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে, আবার ওয়াট ভুলিয়ে যাবে। তাহলে ওয়াট হলে কি থাকবে না, ওয়াট হলে এই তলার যে 10⁻³ যেটা 3 আছে এটা তাহলে থাকবে না, এই মালটা তাহলে থাকবে না, ঠিক আছে, মাথায় রাখবে। ওয়াট আর কিলোওয়াটের মধ্যে কেসটা কি, এটা থাকবে না, ঠিক আছে, ফাইন, মাথায় রেখো কিন্তু। আর এই 60 কার সাথে মিনিট আর এই এন এর উপর ডিপেন্ড করছে, 60 টাকার উপর এন এর মধ্যে মিনিট আর সেকেন্ড, আর ওয়াট এইটা ওয়াট আর কিলোওয়াটের উপর এটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে কোনটা কেন আসছে যেন ক্লিয়ার থাকে, ক্লিয়ার, তাহলে কখনোই ভুল হবে না অঙ্কে, তাই না। তাহলে এটা আমার কিলোওয়াটে আছে, ঠিক আছে, ফাইন। আর মেকানিক্যাল এফিসিয়েন্সি কত দেওয়া আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি নিজের খাতা দেখে দেখে করো, দেখো নিজেই বুঝতে পারবে কি বলতে চাইছি। 0.8, ঠিক আছে, মানে 80% পাওয়ারটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, এটাই বোঝাচ্ছে। তুমি যদি 100 জুল যদি দাও ইনডিরেক্ট পাওয়ারে, 80 জুল কনভার্ট করেছে ব্রেক পাওয়ারে, বুঝতে পারলে, 20% ইজ লস। এটাই তো ব্যাপার, ফাইন। তাহলে দেয়ারফোর ইনডিরেক্ট পাওয়ার, দেখো কোশ্চেনে কোথাও বের করতে দিয়েছে ইনডিরেক্ট পাওয়ার, বের করতে দেয়নি, কিন্তু ইনডিরেক্ট পাওয়ার না হলে এই প্যারামিটার গুলো বার করবে না, কিন্তু স্ট্রোক লেন্থ এগুলো সব কোথায় আছে, ওই ফর্মুলাতেই আছে, তাই না, বোঝা গেল তো, এইভাবে রিলেশন গুলো ধরবে। তাহলে দেখো ইন্ডিকেটেড পাওয়ার ইকুয়ালস টু কি, ডাইরেক্ট সোজা এত ডাইরেক্ট দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি ইকুয়ালস টু ব্রেক পাওয়ার বাই ইন্ডিকেটেড পাওয়ার। তো ইন্ডিকেটেড পাওয়ার সমান কি হবে, ব্রেক পাওয়ার, তাই তো, বাই মেকানিক্যাল এফিসিয়েন্সি, তাই তো, ব্রেক পাওয়ার বাই মেকানিক্যাল এফিসিয়েন্সি, রাইট। তাহলে কত হবে, তাহলে উপরে 300 ডিভাইড বাই 0.8, তো মুখে মুখে হয়ে যাবে, হাটিয়ে দাও, 3000, 3000 বাই 8 কত আসবে, 375, 375 কিলোওয়াট, ওয়াট না কিলোওয়াট, কিলোওয়াট, কারণ ব্রেক পাওয়ারও কিসে আছে, কিলোওয়াটে। এত দূর সবাই বোঝা গেছে? করুণাময় তুমি বুঝতে পেরেছো, আছো করুণাময়, তুমি চ্যাটে বলো, আর ইউ এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? আছে সেটা না, নেটওয়ার্কে চলে গেছে, ঠিক আছে, ফাইন, এগোই, চলো, হলো, আমার ইন্ডিকেটেড পাওয়ার পেয়ে গেলাম। এইবার তাহলে আমি দেখবো আমার যে স্ট্রোক লেন্থ, বাংলায় লিখে রাখতে পারো কোনটা দিলে কি বের করবো, কারণ পরে কিন্তু অনেক অঙ্ক হয়ে যাবে ফ্লুইড আর ইয়েতে, ঠিক আছে, পাওয়ারে, তখন কিন্তু সব মনে হয় গুলিয়ে যাচ্ছে। এই এই কেসগুলো যখন হবে স্ট্রোক বোর, এগুলো লেন্থ রেশিও দিতে বের করতে হয়, ভাববে ইন্ডিকেটেড পাওয়ারে ফর্মুলাটা লুকিয়ে আছে, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে ইন্ডিকেটেড পাওয়ারে, ঠিক আছে। তাহলে আমি এখানে ইন্ডিকেটেড পাওয়ারটা এটা বের করলাম, এটা আমি এবার কোথায় অ্যাপ্লাই করবো, আমি ইন্ডিকেটেড পাওয়ারের ফর্মুলাতে, ঠিক আছে। তাহলে ইন্ডিকেটেড পাওয়ার সময় আমরা আইপি যে সমান কি জানি, দেখো এটা কিন্তু কিলোওয়াটে আছে, তাহলে আমি কিসে লিখবো, নিশ্চয়ই কিলোওয়াটে লিখবো, তাই না। তাহলে মিন এফেক্টিভ প্রেসার ইনটু এরিয়া ইনটু লেন্থ অফ স্ট্রোক, এটাকে অনেক সময় এলএস লেখে, তাই না, লেন্থ অফ স্ট্রোক একই ব্যাপার, আমি এলএস লিখছি, একই ব্যাপার, ঠিক আছে, ফাইন, ইনটু এন, তাই তো। আচ্ছা এখানে কেউ বলতে পারবে এন নেবো না n/2 নেবো, এন নেবো না n/2 নেবো, এনিওয়ান, এখানে এন নেবো না n/2 নেবো, কি নেবো বলো, এটা এখানে এন নেবো না n/2 নেবো, ইয়েতে চ্যাটে লেখো, এন নেবো না n/2 নেবো, হ্যাঁ কে বলতে পারবে এন নেবো না n/2 নেবো, কোন ফর্মুলাতে এন নেবো, নাকি হাফ অফ দি আরপিএম নেবো বলো, হে পাগলা, এন নেবো। আমরা ফোর স্ট্রোকে কি হাফ, হয়তো পাওয়ারটা হাফ পাবো, তাই না, পাওয়ারটা তো, ও যদি 360 বার যদি ঘোরে পাওয়ার কত স্ট্রোক হবে, 180 হবে, টু স্ট্রোকে একই পাবো, তাই না, আরপিএম এর সমান, ক্লিয়ার, মাথায় রেখো, তাহলে বুঝতে পারছো। তাহলে এখানে n/2 ডাইরেক্ট লিখবো, তাহলে সাইডে লিখে দাও n/2 ফর, আবার লিখে দিচ্ছি তোমাদের কি, ফোর স্ট্রোক, সেটা পেট্রোল হোক ডিজেল হোক, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, ফাইন, ইনটু এবার ডিভাইড বাই, অবশ্যই 60/1000 লিখবে, নাহলে পুরো জিরো গোল্লা স্টার্টিং এ, ঠিক আছে, 60 × 1000, কেন 1000 করলাম, কারণ কিলোওয়াটে, ইনটু একটা এন ব্যক্তি আছে, তাই তো, এন ব্যক্তি জানি আমরা আছে, তাই তো, কিসে, কিলোওয়াটে লিখলাম, তাই তো,
ফাইন। এবার দেখো এই যে এন ব্যক্তিটা কে, এনটা তো নাম্বার অফ সিলিন্ডার। এন কি নাম্বার অফ সিলিন্ডার? এন এর মান কত? 6। এন এর মান কত দেখো তো, 6 নয় কি নাম্বার অফ সিলিন্ডার? কোশ্চেনে দিয়েছে তো না 6, এই যে হ্যাভিং 6 সিলিন্ডার, তাই তো? তাহলে নাম্বার অফ সিলিন্ডার্স কত? 6। ক্লিয়ার? আর কি কি দেখো দেখতে পাচ্ছ এই ফর্মুলাতে? আর কি? আচ্ছা, স্ট্রোক ইকুয়ালস টু 1.25 টাইমস অফ দি লেন্থ অফ দি বোর। তাহলে কি আমি বলতে পারি কেসটা এরকম, ঠিক আছে? সাইডে লিখছি, হ্যাঁ, স্ট্রোক লেন্থ এলএস, স্ট্রোক লেন্থ ইকুয়ালস টু 1.25 অফ ডি। কেন দেবে জানো? দেখো তোমরা তো এখন অঙ্ক করে প্রো হয়ে গেছো সবাই। এইখানে এরিয়াতেও ডায়ামিটার আছে, লেন্থ আছে, এখানে তো ডায়ামিটার এলএস আছে, এখানে একটা এলএস আছে। ও একটা রেশিও দেবে যাতে তুমি একটাতে ইকুয়েশনটা কনভার্ট হয়, বুঝতে পারলে? সিম্পল ম্যাথ। ম্যাথ তো যে বানাচ্ছে সেও তো কিছুভাবে বানাচ্ছে, ঠিক আছে? তো এটা দেওয়ার ফান্ডাটা এটা, ঠিক আছে? রেশিওটা যাতে আমি দুটো আননোন না থাকে, একটা আননোন থাকে, বোঝা গেল? তার মানে আমি একটা রেসপেক্টে বের করে অন্যটা বের করবো আর কি। হলো আর কি দিয়েছে? এন এর মান দিয়েছে কত রেভলিউশন পার মিনিটে ঘুরছে, দেখো 2400 রেভলিউশন পার মিনিট, ঠিক আছে? তাহলে এন ইকুয়ালস টু কত? 2400 রেভলিউশন পার মিনিট। বারবার বলছি এই যে এটা 2400, এটাই আমরা এন এর জায়গায় বসাবো, তাই তো? অলরেডি তোমরা বাই 2 ধরে নিচ্ছি, ক্লিয়ার? আর মিনিট থেকে সেকেন্ডের জন্য অলরেডি 60 অ্যাডজাস্ট করা আছে, ক্লিয়ার? আর কি মিন এফেক্টিভ প্রেসার কত দেওয়া আছে বলো? মিন এফেক্টিভ প্রেসার, হোয়ার ইজ মিন এফেক্টিভ প্রেসার? এই দেখো 10 বার। তাহলে মিন এফেক্টিভ প্রেসার, ঠিক আছে, ইকুয়ালস টু 10 বার, ক্লিয়ার? তাহলে এবার বসিয়ে দাও তো দেখি বাবা। এখানে 10 ইন্টু এরিয়াটা কি লিখবো? সিলিন্ডারের এরিয়া পাই/4 ডি স্কোয়ার ইন্টু স্ট্রোক লেন্থ। লিখে এগুলো লিখে নিতে পারো। লেট ডি বি দি ডায়ামিটার অফ দি বোর এন্ড এলএস বি দি লেন্থ অফ দি স্ট্রোক, ঠিক আছে? এগুলো তোমরা কিন্তু লিখে নেবে, এগুলো তার তো শেখানোর কিছু নেই, থার্ড ইয়ারে পড়ছো, ঠিক আছে? এগুলো ফ্রিতে নিজেরা ভেবে নেবে যে এটা লিখতে হবে। লিখতে পারি ইন্টু এটা এন, এখন বসাচ্ছি না মান, ঠিক আছে? এইবার মান বসাবো, ঠিক আছে? তাহলে দেখো আইপির জায়গায় কি লিখবো? 375। আচ্ছা দেখো তো একটা জিনিস, এই যে ইন্ডিকেটেড পাওয়ারটা 375 কিলোওয়াট, এটা আমি কত সিলিন্ডারে পাচ্ছি বলো তো? কে বলতে হবে কটা সিলিন্ডার জুড়ে পাচ্ছি 375 ওয়াট? আমি নিশ্চয়ই 6টা সিলিন্ডার জুড়ে পাচ্ছি। এন আর n/2 এর ম্যাটারটা, n/2 স্ট্রোকের ক্ষেত্রে আমরা এন লিখবো ফর্মুলা, ঠিক আছে? আর n/2 আমরা 4 স্ট্রোকের জন্য লিখবো, ঠিক আছে? কেন? তোমার 2 স্ট্রোকে একবার ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরলে আমরা একটা পাওয়ার স্ট্রোক পাই, তাই না? হোয়ারএজ যদি 4 স্ট্রোকের ক্ষেত্রে দুবার 720 ডিগ্রি ঘুরলে আমরা তো একটা পাওয়ার স্ট্রোক পাই, তাই না? কিন্তু আরপিএম মানে কি? মানে 1 মিনিটে কতবার ক্র্যাঙ্কটা ঘুরছে? 360 বার। তাহলে কি 360 বার ঘোরা মানে কি 360 ডিগ্রি, 360 বার, 60 বার 360 ডিগ্রি কভার করছে, তাই না? তাহলে 2 স্ট্রোকের ক্ষেত্রে 360 খানাই পাওয়ার স্ট্রোক পাবে। কিন্তু 4 স্ট্রোকের ক্ষেত্রে কি, ও তো 720 ডিগ্রি ঘুরলে একটা পাওয়ার স্ট্রোক পাবো, মানে হাফ পাবো না? তাহলে এটা 180 হয়ে যাবে n/2, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? কল্যাণ কি বললাম? হ্যাঁ, এইটা এই যে পাওয়ারটা পাচ্ছি 375, ভালো করে শুনবে, এইটাই কিন্তু ভুল হবে, এটা কিন্তু 6খানা সিলিন্ডারে পাচ্ছি, তাই না? তাহলে ইন্ডিকেটেড পাওয়ার এটা লিখে নাও, আইপি ইন্ডিকেটেড পাওয়ার এখানে লিখে নাও। তলায়ও লেখা যায়, বাট আমি ইচ্ছা তলায় লিখেছি যাতে পর যাতে থাকে জিনিসগুলো। ইন্ডিকেটেড পাওয়ার আইপি পার সিলিন্ডার, একটা সিলিন্ডারে কত? তাহলে 375 ডিভাইডেড বাই 6 হবে, হ্যাঁ, কিলোওয়াট। যদি একটা সিলিন্ডার থাকতো তাহলে এটা 375ই হতো, এটা 62.5 কিলোওয়াট আসবে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমি যেহেতু এখানে ইকুয়েশনে তো আমি একটা নিয়ে কাজ করছি না, তাহলে লেখো আচ্ছা শোনো তোমরা, এটা পার, এটা এটা আসছে, কিন্তু দেখো আমি ফর্মুলাতে কি ইউজ করছি, আমি এন তো গুণ করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কোনো অসুবিধা নেই, তোমরা সবসময় এন গুণ করে ফর্মুলাটা লিখবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো
আমরা তো এইটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা হচ্ছে একটা সিলিন্ডারে, তাই তো? ইনটু এন মানে যতগুলো সিলিন্ডার তত দিয়ে গুণ হবে, তাই না পাওয়ারটা? তো আমরা অলরেডি যখন ফর্মুলাতে ইনটু এন যখন লিখছি তখন আমি টোটাল পাওয়ারটাই বসাবো। ঠিক আছে, মাথায় রাখবে। যদি তুমি এনটা যদি না রাখতে তাহলে এটা একটা সিলিন্ডারের পাওয়ার হতো। ক্লিয়ার? আমরা সবসময় ইনটু এন ধরেই কাজ করবো, তাহলে আমাদের সুবিধা হবে, ফর্মুলা গুলিয়ে যাবে না। ক্লিয়ার? ঠিক আছে, এটা বোঝানোর জন্য করলাম। ঠিক আছে, একটা সিলিন্ডারে হলে কি হবে, টোটাল সিলিন্ডারে কি মাথায় রাখবে। তাহলে দেখো 10 × π/4, ডি আর এল এর মধ্যে দেখো রিলেশন আছে। এলএস মানে কি 1.5D, এলএস ইকুয়ালস টু 1.5D, তাই তো? তাহলে ইন্টু ডি স্কোয়ার, আচ্ছা সরি, এখানে এলএস টা হবে না, এখানে তো এরিয়া ছিল। এটা তো এরিয়া ছিল না, আমি একটা স্ট্রোক ভলিউম লিখেছি। ঠিক আছে, এটা এরিয়া ছিল। এটা এরিয়া ছিল, দেখো এরিয়ার মান, এটা ভলিউম তো নয়। এখন ভলিউম ওই বোঝানোর সময় তোমার স্ট্রোক লেন্থ এনে ওরা বসে দিয়েছিল। ঠিক আছে, ফাইন। তাহলে π/4D² ইন্টু, এবারে এলএস এর জায়গায় আমি কি মান পুট করবো, 1.5D ইন্টু এন, এন কত 2400, ডিভাইড বাই 2, এখানে একটা গুণ ইন্টু কি হবে 6, ডিভাইড বাই 60 ইন্টু, এবার দেখো ডি এর রেসপেক্ট একটা মান বেরোবে। ঠিক আছে, এবার দেখো ডি², এখানে ডি মিস হয়ে গেল। ঠিক আছে, 1.5D, তাহলে এখানে একটা ডি, এখানে একটা ডি, ডি কিউব। ঠিক আছে, ডি কিউব সমান কত আসছে দেখো, ডি কিউব সমান কত আসছে, ডি কিউব সমান কত আসছে দেখো, যদি একবার যদি করতে বলো এরকম একটা আসবে, 60 ইন্টু ডি কিউব সমান 10 × π ইন্টু 1.25 ইন্টু 2400 ইন্টু 6। ঠিক আছে, ফাইন। তাহলে দেখো ডি সমান কত আসছে, আমাকে কেউ বের করে বলো, ডাইরেক্ট রুট রুট কিউব রুট মারো। ডি সমান কত আসছে বলো কেউ। ডি সমান কত আসছে, সিম্পল ক্যালকুলেশন, বোর্ডে দেখে লাভ নেই, নিজে খাতায় করো। ডি সমান কত আসছে করে জানো। কত আসছে করে জানো। বারোশো হবে না ওটা? কোনটা গো 1200? আরে 1200 কেন হবে, তুমি তো, আরে আমরা ফর্মুলাতে তো ধরছি n/2। ঠিক আছে, তাই এন এর মানটা তো 2400। আমি তো বলছি ফর্মুলাতে n/2 বসাবো 4 স্ট্রোকের জন্য, 2 স্ট্রোকের জন্য n বসাবো। তাই এন এর মানটা তো যেটা রেভলিউশন পার মিনিট সেটাই হবে, আরপিএম তো অন্য কিছু হয় না, আরপিএম তো পার মিনিটেই হয়। ওটা কি তো বাই 2 করে আমরা অর্ধেক হয়ে গেল না 1200, বুঝতে পারলে কি বলতে চাইছি? আরে না, দুইটা কোথাও যাবে, আচ্ছা 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 ওইটা বলছো। হ্যাঁ, এই 2400/2টাকে যদি কাটো তাহলে 1200। ঠিক আছে, একটা দুই তাহলে এক্সট্রা লিখতে আমি ভুলে গেছি, ঠিক একদম, ভেরি থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা যদি বলে থাকো তো তুমি, তাহলে এই 2400/2টাকে কাটলে 1200 আসবে, সেটা ঠিক। দেখো দেখো, বলো কত আসছে। স্যার নিচ্ছি এটা। হ্যাঁ নাও, তাড়াতাড়ি করো। তাই ডি সমান কত, ডি সমান কিউব রুট করে কত আসছে বলো। একদম কিউব রুট মারো, একদম কিউব রুট ক্যালকুলেটারে মারো, ওপরে নিচে। বীরেন্দ্র কোথায় গেলে, আছো বীরেন্দ্র? রূপক আনসার বেরোলো তোমাদের? 6.82? না বাবা, 6.82 তো নয়।
ঠিক লিখেছি তো? আরে আমি তো অনেক কিছু লিখিনি, আমি তো নিজেই দেখছি অনেক কিছু লিখিনি। এই ফোরটাও তো লিখিনি। এই ফোরটা কি লিখেছি? এই ফোরটা নিচে এসে কোথায় যাবে? উপরে যাবে। আমি অন্য কিছুই ভাবছি এখন। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন গুলো নিজেদের মতন করে করো, ঠিক আছে? আমার দেখো না, তোমরা থার্ড সেম নাও, নিজেদের মতন করো। অনেকগুলো টার্ম তো, দেখো ভুল তো, দেখো এই ফোরটা তলায় আসবে, এই টুটা তলায় আসবে, মানে এটা উপরে উপরে যাবে। সেই ফোরটাকে লিখতে ভুলে গেছিলাম, ওই জন্য এটা এরকম আসছিল। বাকি সব লিখেছি তো, একবার দেখে নাও। 1.5D 1206 তলায় আসবে, 1200। এই ডিটা যদি এখানে যদি থাকে, তাহলে এর সাথে তো গুণ হবে, ঠিকই আছে। দেখো এবার ঠিক আসবে, দেখো 18.91, এর আর এলো 18.91। দেখো আর কার কি আছে দেখি। দেখো ঠিক আছে তো, চেক করে নিও ইকুয়েশনটা ঠিক আছে কিনা, মানে এই এই যেটাকে এদিক ওদিক করেছি, এইটা তলায়, এটা তলায় পাই, এটা তলায়, এটা আর 1200 তলায়, ঠিক আছে। 4 উপরে, 60 উপরে, 10^3 উপরে, দেখো কত আসছে। আর কেউ? শুভদীপ একাই 18.91, আর কেউ বলো। ডায়ামিটার কত বেরোচ্ছে? বীরেন্দ্র, কি হলো, ঘুমিয়ে পড়েছো নাকি? হ্যাঁ, আনসার বলো, আনসার বলো। বলো বলো ফার্স্ট, একজনে 18.91, ওটা কি নালে নিতে হবে, ওটা নিয়ে কাজ করতে হবে যদি। সুমন কোথায় গেলে? কত বেরোচ্ছে সুমন? এই সুমন, 6.87 হবে না, 6.87 হবে না, সেটা না বসিয়ে 6.87, সেটা বসিয়ে 6.87। থিওরি ছাড়া কি আর কারো কিছু আসছে খালি, সেটা বলো, নাহলে যেটা আসবে আমি সেটা দিয়ে করে দেবো, বলো। ইউএসএ 68.37 মানে চলে আসবে। তোমাদের 6.8 কিউব করেছে তো? সে কি গো, আমার কথা শুনতে পাচ্ছ? কিউব রুট করেছে তো? এটা কিন্তু কিউব রুট, হ্যাঁ এটা কিউব আছে কিন্তু, স্কোয়ার কিন্তু নয়। এটা কিউব রুট করেছে তো? ঠিক আছে, যা আসছে আসছে, তোমরাই বলছো কত, 19.09। এই তোমরা, তোমাদের যদি সবার যদি আলাদা আলাদা ভ্যালু বসে, তো আমার আমার পক্ষে মুশকিল হবে এখন করা। হ্যাঁ, কি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আর কি লিখছো? কত বেরোচ্ছে? 19.09। বাট সবার যদি আলাদা বেরোয়, এরভাবে করা সম্ভব নাকি ক্যালকুলেশন? শুনতে পাচ্ছো? ঠিক আছে, যাও 6.827 ধরেই করছি। এটা মিটার, ঠিক। নিজেরই ডাউট হচ্ছে, এরকম করে বেরোয় এত মিটার। এত মিটার, আর কেউ কারো কিছু বেরোয়নি তো? আমি কিসে করব বলো, আমি কিসে করব?
স্যার ভয়েস আসছে না, আপনার শুনতে পাচ্ছি না কিছুই। স্যার কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ? এবার কি শুনতে পাচ্ছ বলো? শুনতে পাচ্ছ কি? হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার, এবারে শোনা যাচ্ছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। নর্মাল মাইকই অন করলাম, কিছু করার নেই বুঝলে, মনে হচ্ছে হেডফোন সমস্যা হয়েছে। এই দেখো, এটা তো আমারও মাথা থেকে বেরিয়ে গেছে, এতদিন পরে তো আমাদের অঙ্ক আমিও তো করছি। দেখো 10 বার তো, ঠিক আছে, এটা বারে আছে না, আমরা এখানে কি নিউটন মিটারে করছি, দেখো জুলে করছি বা নিউটনে করছি, তাই না? তাহলে বারটাকে কিসে চেঞ্জ করতে হবে? বারটাকে নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এবার ঠিক হবে। চলো চলো, ভুলটা এভাবে ভাবতে হবে যে কেন হচ্ছে। আমার তো ডাউট হচ্ছে, দেখো আমি আনসারটা দেখে এটা নয় আমার মাথা থেকে বেরিয়ে গেছে বারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কিন্তু এই আনসারটা দেখে আমারও তোমারও অদ্ভুত লাগছে না? একটা ডায়ামিটার এত বড়, এটা ঠিক আছে, আমি ভাবছি কি হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, কেন হচ্ছে তোমাকে ভাবতে হবে, এই ভাবনাটাই আনতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার ফাইন। তাহলে এখানে একটা 10 তলায় দিয়ে দিচ্ছি। এবার দেখো কত আসছে, 10 টু দি পাওয়ার 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এবার দেখো কত আসছে। চলো আমি হেডফোন ছাড়াই করছি, আমার মনে হচ্ছে কালকে হেডফোনের ব্যবস্থা করতে হবে। দেখো কত হচ্ছে, কে বলতে পারবে? এবার তো ঠিক আসবেই। কত আসবে দেখো। কত আসছে দেখো, আমি তত, আমি একটুখানি এগিয়ে স্টেপটা করছি। বলো কত আসবে। করো 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 ফাস্ট। একদম পারফেক্ট, সেই তো সৌমিতা, আমরা পারফেক্ট উত্তর বেরিয়েছে 0.147, তাই তো? হ্যাঁ চলো এবার পারো। তবে একটা আইডিয়া থাকা চাই, তাই না, কোন কোন অঙ্কে কিরকম উত্তর বেরোতে পারে। এটা মিটারে অবশ্যই, তাই না? তাহলে কত হবে 1 তাহলে কত হবে মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলে 14.74 সেন্টিমিটার। ঠিক আছে চলো, তাহলে এটাকে এবার এখান দিয়ে গুণ করে দাও। দেখো কত আসছে, বসিয়ে দেবে। 1.25 এর সাথে 14.74 কে গুণ করে দেবে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে কি এটা আমার এলএস বেরিয়ে গেল, লেন্থ অফ এলএস বেরিয়ে গেল, এটা ডায়ামিটার বেরিয়ে গেল, তাই তো, ডি বেরিয়ে গেল, ব্যক্তি এ বেরিয়ে গেল। ফাইন। এবার দেখো কি বের করতে বলেছে। দেখো ফুয়েল কনজাম্পশন, ঠিক আছে, কেজি পার আওয়ার। ফুয়েল কনজাম্পশন, ভালো করে শোনো, ফুয়েল কনজাম্পশন কেজি পার আওয়ার বের করতে বলেছে তোমায়, ক্লিয়ার? আর কি বের করতে হচ্ছে, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, এইটার উপরই ফোকাস করো, ফুয়েল কনজাম্পশন
দেখো তো ফুয়েল কনজাম্পশন কেজি পাওয়ার আওয়ার মানে কি, কতটা এমএফ। ফুয়েল মানে কি, এমএফ তো মাস অফ ফুয়েল, তো তাহলে কতটা ফুয়েল আমি কনজাম্পশন করছি পার আওয়ারে, তাই তো এটাই বলতে এসে। তাহলে এই এমএফ টা কোন কোন ফর্মুলাতে আমরা পেয়েছি কে বলতে পারবে, তাহলে নিশ্চয়ই সেই ফর্মুলা ইউজ করতে হবে, তাই না? এবার আমাকে সেই রিলেশন আনতে হবে। এনিওয়ান ক্যান ইউ সে দ্যাট which in which formula we are getting the notation of mf, from there only we can find mf, right? If you see the formula page you will find that the in case of indicated thermal efficiency you are getting mf, and in break thermal efficiency you are getting mf. Yes or no? এগ্রি করছো কি করছো না? পাচ্ছি তো আমরা এখানে। দেখো ইন্ডিকেটেড পাওয়ার আমরা জানি কিন্তু, তাই তো ক্যালোরিফিক ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে দেখো তো এমএফটা কোথায় এখানে লুকিয়ে আছে কিনা, হ্যাঁ কি না? ফাইন, বোঝা গেল কি বলতে চাইছি, কেসটা বোঝা গেছে? বোঝা গেছে, হ্যাঁ কি না? কি বলতে চাইছি আমি? হ্যাঁ, এইবার দেখো তাহলে এবার ফর্মুলাটাকে লেখো। দেখো কি করে ভাববে কোন ফর্মুলা থেকে কি ফর্মুলা আনতে হবে। ঠিক আছে, নাও তাহলে আমরা কি জানি, ইন্ডিকেটেড থার্মাল, ঠিক আছে আমি এরকম লিখছি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ইকুয়ালস টু, আমরা কি জানি, ইন্ডিকেটেড পাওয়ার, তাই তো কিসে, ওয়াটে। দেখো ওটা কিন্তু ওয়াটে আছে, তাই তো কিসে আছে, এটা ওয়াটে আছে, দেখো এটা কিন্তু ওয়াটে আছে, হ্যাঁ মাথায় রেখো, এটা এইটা ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু সব ভুলভাল হয়ে যাবে। ইন ওয়াট এরকম লিখেছি, ঠিক আছে, বাই এমএফ ইনটু সিভি ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু দেখো দেওয়া আছে 400 মেগাজুল এমই সামথিং দেওয়া আছে। আমাকে এমএফ বের করতে হবে, এটা জানি, এটা বের করেছি ওপরে, আর এটাও জানি না। এবার দেখো এই দুটো আমি জানি না, তাহলে নিশ্চয়ই আরেকটা অজানা বের করতে হবে, তবেই তো আমি এমএফটা পাবো। ইয়েস অর নো? তাহলে এ কে যদি আমি বের করতে চাই, আরেকটা অজানা কে, এ। এবার দেখো তো এ কে আমি কোথা থেকে বের করতে পারি, এটাই মেন ব্যাপার। এ কে আমি বের করতে গেলে, ঠিক আছে নাও নাও এটা ইকুয়ালস টু কত, এটা কোথায় পাবো দেখো তো, আমরা একটা ফর্মুলা পড়ে একটুখানি ডিরাইভ করলাম, দেখো তো তলার দিকে, এ দেখো এবার একটা ফর্মুলা কি ডিরাইভ করেছি, এই যে দেখো তো এই জায়গাটা পার্টটার উপর ফোকাস করো, এটা করেছি এরকম। আর একটা ফর্মুলা আমরা কাজে লাগাবো, দেখো আর একটা ফর্মুলা যেটা আমরা কাজে লাগাবো, দেখো আর একটা ভ্যালু আমাদেরকে দিয়েছে, রিলেটিভ এফিসিয়েন্সি। এটা আমি বলিনি আগে, রিলেটিভ এফিসিয়েন্সি 0.5 দেখতে পাচ্ছ, তাহলে লেখো নতুন ফর্মুলা, হ্যাঁ আর একটা ফর্মুলা আমাদের অ্যাড হচ্ছে কিন্তু, ফাইন লিখছি, হ্যাঁ তাহলে দেখো রিলেটিভ এফিসিয়েন্সি, লেখো রিলেটিভ এফিসিয়েন্সি। রিলেটিভ এফিসিয়েন্সি মানে কি, একটা রেসপেক্টে একটা, ওকে কি বললাম, কারো রেসপেক্টে, রিলেটিভ মানে রিলেটিভ টু অ্যানাদার, কারো রেসপেক্টে রিলেটিভ, কারো রেসপেক্টে কম্পেয়ার করছি আমি, তাই তো এটাই বোঝায় মানে হচ্ছে রিলেটিভ, ঠিক আছে। তাহলে রিলেটিভ এফিসিয়েন্সি, এটা আর হবে, আর ফর রিলেটিভ, আর ফর রিলেটিভ ইকুয়ালস টু ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ডিভাইডেড বাই, কার রেসপেক্টে আমরা করি, রিলেটিভে যখন আমরা বের করি সবসময় আমরা এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির সাথে করি, মানে থার্মাল এফিসিয়েন্সি যেটা তোমরা করেছো এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি। আচ্ছা এটা না এয়ার স্ট্যান্ডার্ড লিখেছি, এয়ার থার্মাল এফিসিয়েন্সি লিখছি, হ্যাঁ ডাইরেক্ট টিএইচও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, থার্মাল এফিসিয়েন্সি লিখতে পারো আমি, আর নাহলে যদি লেখো তাহলে এয়ারও লিখতে পারো, এয়ার, ঠিক আছে বোঝা গেল। এয়ার স্ট্যান্ডার্ড এটা মানে কি লিখে দিচ্ছি, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি, আমরা এটা ডিরাইভ করেছিলাম, ঠিক আছে, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি, ওকে এটাকে মার্ক করো, তাহলে আরেকটা আমরা ফর্মুলা পেলাম। এবার দেখো তো আমরা দিয়ে দিয়েছে রিলেটিভ এফিসিয়েন্সির মান হচ্ছে 0.5। এবার তাহলে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি আমরা বের করতে পারবো আমাদের। এবার দেখো মজাটা কি, এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি কেন বের করছি, এটার আরেকটা লজিক তোমার বলার হচ্ছে, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। এই অঙ্কতে কোথাও কম্প্রেশন রেশিও লাগবে? কখনোই লাগবে না। শুধু জেনে রাখবে কম্প্রেশন রেশিও যখন দেবে পেট্রোল ইঞ্জিনে,
যখন কম্প্রেশন রেশিওর মান দেবে পেট্রোল ইঞ্জিনে, তখন নিশ্চয়ই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি আমাকে বের করতেই হবে, কোথাও না কোথাও কাজে লাগবে। মানে মনে থাকবে, কম্প্রেশন রেশিও যখনই দেবে, আমরা এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি কি জানি মান, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি আমরা এর মান কি জানি, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এটা কার জন্য করছি, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি জানি, 1 মাইনাস 1 বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটাই তো জানি, আর টু দি পাওয়ার গামা মাইনাস 1, এই আরটাই তো কম্প্রেশন রেশিও। দেখো তো এটাই তো জানি, আমরা আগের দিন ডিরাইভ করে পেয়েছি। দেখো তো এই ফর্মুলাতে আর ছাড়া আর কেউ ব্যক্তি আছে? আর অ্যাডিবেটিক ইন্ডেক্স দেখো দিয়ে দিয়েছে 1.4, অ্যাডিবেটিক ইন্ডেক্স দেখো গামা দিয়ে দিয়েছে 1.4, না দেওয়া থাকলে ধরে নেবো তাহলে আর ইকুয়ালস টু কি 6 দেওয়া আছে দেখো, আর গামা ইকুয়ালস টু জানি কি 1.4, তাহলে বোঝা গেল এইটা কেন দেওয়া থাকবে, সব সময় এইটা বের করার জন্যই দেওয়া থাকবে যেখানে আমার কাজে লাগবে। তাহলে এখান থেকে আমি বের করে নিই 1 মাইনাস 1 বাই 6 টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে, দরকার নেই এটা, বের করো তাহলে কত বের হচ্ছে, ইকুয়ালস টু 1 বাই 1 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 0.4, কত বের হচ্ছে দেখো তো, আর পার্সেন্টেজে দরকার নেই, এমনি আমাকে বলো। এয়ার টিএইচ লিখছি, এয়ার স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি, শুধু টিএইচও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের বোঝানোর জন্য বারবার আমি এটা লিখছি। কত বের হচ্ছে এটা, এরকম কিছু বের হচ্ছে দেখো তো, দেখো তো এরকম 0.512 বের হচ্ছে কিনা, 0.512 বের হচ্ছে কি, 0.512 বের হচ্ছে, তাহলে দেয়ার ফোর গামা এই এফিসিয়েন্সি আর ইকুয়ালস টু ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি বাই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, এয়ারও লিখতে পারো টিএইচ, কোনো অসুবিধা নেই। দেয়ার ফোর রিলেটিভ এফিসিয়েন্সি দেওয়া আছে 0.5, তাই তো ইকুয়ালস টু ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, আমি কি বের করছি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, কেন আমার এই ইকুয়েশনে চাই, বোঝা গেল, তার জন্য এই দুটো দেওয়া। তার মানে দেখো তোমার মাথায় স্ট্রাইক করবে, পরের বার যখন অঙ্ক করবে যে আচ্ছা বন্ধু এটা দেওয়া আছে রিলেটিভ এফিসিয়েন্সি মানে, তার মানে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে, রিলেটিভ এফিসিয়েন্সি মানে, ঠিক আছে, এই এয়ার স্ট্যান্ডার্ডটাও তখন দেখবে বের করতেই হবে, ঠিক আছে। এবার তোমাকে কম্প্রেশন রেশিও যদি ডাইরেক্ট যদি নেওয়া দেয়, দেখো আরো ছোট অঙ্ক কি করে বানানো যায়, কম্প্রেশন রেশিও তোমাকে ডাইরেক্ট দেওয়া নেই, তোমাকে বলবে যে সাকশনটা যখন শেষ হলো, ঠিক আছে, ইনটেক প্রসেসটা শেষ হলো, কম্প্রেশন এট দি স্টার্টিং অফ দি কম্প্রেশন, এর ভলিউম হচ্ছে এত, ঠিক আছে, প্রসেসটা এইভাবে যাচ্ছে তো, ঠিক আছে। তারপর দেখবে যে কি বলে তোমার কম্প্রেশন যেটা হচ্ছে, এখানে কম্প্রেস হচ্ছে, এইখানে ভলিউমটা হচ্ছে এত, তাহলে এদের রেশিও, এদের ভলিউম গুলো দিয়ে দিল, তাহলে তোমাকে ইনডাইরেক্টলি রেশিও, কম্প্রেশন রেশিও বের করে নিতে হবে, ঠিক আছে, ভলিউমের রেশিও করে, বোঝা গেল। তাহলে এইভাবে আবার দেওয়া থাকতে পারে। আচ্ছা এটা ডাইরেক্ট বসিয়ে দেবো তো, 0.15 লিখছি কেন, 0.512, তাহলে থার্মাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি সমান 0.5 ইন্টু 0.512, কত বেরোচ্ছে দেখো, 0.25 ঘরে বেরোবে মনে হয়, আর 1 5 1 16, দেখো তো এরকম কিছু বেরোচ্ছে, 0.256, 0.55, 0.55 বেরোচ্ছে কি করে গো, এটা 2, এটা কখনো হবে, কখনো, এটা তো সিম্পল, তোমরা এটা বুঝবে ইন্টারভিউতে, 2 আছে শেষে, এ যদি ইভেন নাম্বার থাকে কখনো অড নাম্বার শেষে বেরোতে পারে, হ্যাঁ, কখনো বেরোবে না, হ্যাঁ, ঠিক আছে, হলো, এইবার নাও, ঠিক আছে, নাও এবার আমরা জানি কি, তাহলে ফর্মুলাটা কি ছিল, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি সমান ইন্ডিকেটেড পাওয়ার ইন ওয়াট, তাই তো, ডিভাইডেড বাই এমএফ ইন্টু সিবি। এবার দেখো আমি সাইডে ভালো করে আগে দেখে ইউনিট কিসে আছে, ঠিক আছে, কারণ প্রচুর মানে নালে ভুল হয়ে যাবে আর কি। ক্যালোরিফিক ভ্যালু দেখো 44 মেগাজুল পার কেজি, বুঝতে পারছো, তার মানে কিরকম, মানে কত ভালো অঙ্কটা, একটা অঙ্ক এটা করতে পারলে তুমি অন্য অঙ্ক দেখবে একদম, ঠিক আছে, অনেক ভেবেচিন্তে এই অঙ্কটা চুজ করেছি।
করতে সময় চলে গেল। ইন্ডিকেটেড এই সরি কি বলে সিবি, তাহলে সিবি সমান ক্যালোরিফিক ভ্যালু সমান 440, তো 44 মেগাজুল, 44 মেগাজুল পার কেজি। ঠিক আছে, তাহলে দেখো তো মেগাজুল আছে, তাহলে মেগাজুলটাকে আমি কিসে নিয়ে যাবো, মেগাজুলটাকে আমি জুলে নিয়ে যাবো। ঠিক আছে, এবার তুমি বলবে কেন জুলে নিয়ে যাবো, তোমার মনে যদি আর কোশ্চেন আসছে আর কি, এটা 6 দিয়ে গুণ করবো। হ্যাঁ, মেগাজুল থেকে জুলে নিয়ে যাচ্ছি, এখানে লিখে দিচ্ছি 1 মেগাজুল সমান 10⁶ জুল। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার কেন এটাকে কেন নিয়ে যাবো জুলে, কারণ এখানে আমার আছে ওয়াটে, দেখো ওয়াটে, ওয়াট মানে কত, ঠিক আছে, জুলে আছে তো, মাথায় রেখো, তাই জন্য জুলে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আইপিটা কত, আইপি ইন ওয়াট মানে, তাহলে আইপি আমার কত বেরিয়েছিল, ইন্ডিকেটেড পাওয়ার কিলোওয়াটে বেরিয়েছিল, 375 কিলোওয়াট বেরিয়েছিল, তাই তো, 375 কিলোওয়াট বেরিয়েছিল আইপি। তাহলে ওয়াটে কত বেরোবে, 375 ইন্টু 10⁻³ ওয়াট, হ্যাঁ কি না, ঠিক আছে। তাহলে দেখো সব পেয়ে গেলাম, তাহলে এমএফ, তাহলে এটাও জানি। এইবার আমি কি, আচ্ছা দেখো লেখো এটা, লিখলে জানাবে। হ্যাঁ, লিখেছো? এবার দেখো আরেকটা টাফ ব্যাপার আর কি, সেটা হচ্ছে এবার কি আমাকে বলো তো, এমএফটা, এমএফ এর ইউনিট কি, হোয়াট ইজ দি ইউনিট অফ এমএফ, এনিওয়ান, হোয়াট ইজ দি ইউনিট অফ এমএফ, হোয়াট ইজ দি ইউনিট অফ এমএফ, কে বলতে পারবে? নর্মালি ফুয়েল কনজাম্পশন কিসে থাকে ইউনিট, কিসে, দেখো চ্যাটে লেখো কিসে ইউনিট থাকে এমএফ এর, এমএফ এর ইউনিট কিসে থাকে, কে বলতে পারবে এমএফ এর ইউনিট কিসে থাকে, এমএফ এর ইউনিট কিসে থাকে, এমএফ, এমএফ কিসে থাকে ইউনিট, কেউ রূপক, কিলোজুল পার সেকেন্ড না, এটাই ভুল। ঠিক আছে, নর্মালি এই যে যখন কোল, বয়লারে কোল হোক কি এখানে হোক, ঠিক আছে, সবসময় রাখবে এমএফটা কিসে হয়, ঠিক আছে, স্ট্যান্ডার্ড হয় যে কিলো, দেখবে সব অঙ্কতে ভ্যালু এতে দেওয়া থাকবে, ঠিক আছে, কেজি পার আওয়ার, কেজি পার আওয়ার, কি বললাম, কেজি পার আওয়ার, ঠিক আছে, কেজি পার আওয়ার, মাথায় রেখো। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বোঝা গেল, কিন্তু আমরা যখন এইখানে যখন বসাচ্ছি, ভালো করে শোনো, আমরা ওয়াটটা কি জুলে চলে এলো, ঠিক আছে, সবেতে আমরা 22 সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি জুল পার সেকেন্ড, তাই তো, সব সেকেন্ডে কনভার্ট, যদি আমি এখানে ওয়াটে যদি করে নিই, তাহলে এটা কি আওয়ারে থাকবে না, এটাকে সেকেন্ড করতে হবে, সেকেন্ড করতে হবে। তাহলে তোমাকে যদি কেউ বলে, ঠিক আছে, তাহলে পার সেকেন্ডে কত, তাহলে কি করবে তুমি, আওয়ার থেকে মিনিটে যাবে, মিনিট থেকে সেকেন্ডে যাবে, তাহলে কত দিয়ে ভাগ করবে, দেখো তো, এই ফর্মুলাতে, এই ফর্মুলাতে আমাদের কিসে আছে, সেকেন্ডে হচ্ছে, তাই তো, আমরা এটাকে কিলোজুল পার আওয়ারে বের করব। ঠিক আছে, দেখো এইটাকে আমরা ইউনিট ভাঙি, দেখো এটার ইউনিট কি, আইপি, ঠিক আছে, আইপি, ভালো করে দেখো সবাই, ঠিক আছে, আইপি ওয়াট, ঠিক আছে, জুল, জুল পার সেকেন্ড, তাই তো, আর তলায় কি আছে, তলায় আছে হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, ঠিক আছে, মাসের এম, তাই তো, আর কি আছে, এফিসিয়েন্সি তো কোনো ইউনিট নেই, ঠিক আছে, ধরে নাও, ইনটু, আর দেখো ভেঙে ভেঙে করছি, সিবির কি আছে, সিবির আছে জুল পার কেজি, জুল পার কেজি, তাই তো, এই সরি এখানে কি লিখলাম, জুল পার কেজি, মেগা জুল পার কেজি, জুল পার কেজি, এটা তো মাসেরও তো কেজি হয়ে গেল। ঠিকই আছে, কেটে ওয়ান হয়ে যাচ্ছে, দেখো কেটে ওয়ান হয়ে যাচ্ছে সবটা, ঠিক আছে, তাহলে আমি তো এখান দিয়ে বের করছি, আমি তো এখান দিয়ে বের করছি মাসের, আমি তো এখানে কার বের করছি, এমএফ এর ইউনিট বের করছি, তাই তো, আমি এখানে কার বের করছি, এমএফ এর, তাহলে এমএফ এর ইউনিটটা কি হওয়া উচিত এখান থেকে, এমএফ এর ইউনিটটা, এটাকে যদি এমএফটাকে যদি এদিকে যদি আমি নিয়ে যাই,
ঠিক আছে, দেখ ভেঙে ভেঙে বলে দিচ্ছে, হ্যাঁ, নাহলে কোনো কনফিউশন না থাকে। তাহলে আইপি ইউনিট জুল পার সেকেন্ড, ঠিক আছে, জুল পার সেকেন্ড, আর তলায় থাকবে সিভি। সিভি মানে হচ্ছে জুল পার কেজি, তাই তো? তাহলে জুল জুল কেটে গেল, ঠিক আছে। হ্যাঁ, যে আমাকে এটা চ্যাটে বললে জুল পার সেকেন্ড কল্যাণ, ঠিক আছে, ও হয়তো এইটার কথাই বলছিলে হয়তো, ঠিক আছে, কারণ ভয়েস তো শুনতে পাচ্ছি না, এটা একটা সমস্যা হচ্ছে। তাহলে কেজি পার সেকেন্ড দেখতে পাচ্ছ? তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিসে আসছে কেজি পার সেকেন্ডে, কিন্তু আমি কি বললাম স্ট্যান্ডার্ড আমরা কি কেজি পার আওয়ারে রাখবো। তাহলে আওয়ারে যদি আমি কনভার্ট করতে চাই সেকেন্ড থেকে, তাহলে 3600 দিয়ে ভাগ করব। বোঝা গেল? তাহলে আমি কিন্তু ওটা কিন্তু একবারই কিন্তু করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কেজি বাই 3600, বোঝা গেল? কিসে নিয়ে যাবো তাহলে? কেজি পার আওয়ারে। ক্লিয়ার? তাহলে কেন কেজি পার সেকেন্ড এলো, কেন এ পার সেকেন্ড এলো না, মাথায় থাকবে। এটা কেজি পার সেকেন্ডে আসছে, বাট আমি কিসে নেব? আমি কিন্তু নেব হচ্ছে এমএফ কেজি পার আওয়ারে। ক্লিয়ার? কেজি পার আওয়ারে। তাহলে কি হবে? কেজি বাই 3600, ঠিক আছে, মাথায় থাকবে। এটা কেজি বাই 3600 দিয়ে ভাগ করব, তাহলে অ্যাকচুয়ালি এটা কি বেরোবে? তাহলে অ্যাকচুয়ালি এটা ফর্মুলাটা আমরা ডাইরেক্ট আওয়ারে যদি করতে চাই, ঠিক আছে, তাহলে আইপি, ঠিক আছে, ইন ওয়াট বাই, কারণ স্ট্যান্ডার্ডটা হচ্ছে কেজি পার আওয়ার, ঠিক আছে, তাই আমরা করছি কিন্তু, হ্যাঁ, এমএফ ডিভাইডেড বাই 3600 ইন্টু সিভি, ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে যখন অ্যাপ্লাই করব আমরা কিন্তু এইটা মনে রাখবো, ঠিক আছে। সাইডে লিখে দিচ্ছি, এটা কিন্তু হেয়ার, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও সাইডে, হেয়ার এমএফ ইকুয়ালস টু কেজি পার সেকেন্ড, ঠিক আছে, আর এখানে এমএফ হচ্ছে কি হবে? কেজি পার আওয়ার। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকবে না। এবার ফর্মুলাতে ফেলো, তাহলে কত আসবে? তাহলে এবার ইন্টিগ্রেটেড থার্মাল এফিসিয়েন্সি আমার 0.256 বেরিয়েছে। ইন্টিগ্রেট পাওয়ার 375 ইন্টু কত করবে? 375 ইন্টু 10⁻³ করবে, ঠিক আছে। তলায় কি আসবে? এমএফ বাই 3600 ইন্টু ক্যালোরিফিক ভ্যালু, কতটা ক্যালোরিফিক ভ্যালুটা? 400, এই 44 ইন্টু 10⁻⁶, তাই তো? 44 ইন্টু 10⁻⁶। হ্যাঁ বলো, বলো, শুনতে পাচ্ছ? 375 ইন্টু 10⁻³ এটাকে উপরে নিয়ে যাও, 3600 ডিভাইডেড বাই ইন্টু 44 কিলো জুল। এই দেখো কত বেরোচ্ছে। ওটা ফুয়েল পার কনজাম্পশন, এটা হচ্ছে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, ঠিক আছে। এটা ফর্মুলাতে কি হয়ে যাবে? ফুয়েল কনজাম্পশন, ফুয়েল কনজাম্পশন পার আওয়ার
এক আওয়ারে কতটা ফুয়েল কনজাম্পশন হচ্ছে, মানে এটা আগের যে ভ্যালুটা পাবো আমরা, ডিভাইড বাই কার সাথে করবো, ব্রেক পাওয়ার। ঠিক আছে, ডিভাইড বাই কার করবো, ব্রেক পাওয়ার। এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু কিলোওয়াটে হবে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছি স্যার, এতক্ষণ হ্যাঁ, শুনতে পাচ্ছি, এতক্ষণ স্যার শুনতে পাচ্ছিলাম না। শুনতে পাচ্ছ না? এখন শোনা যাচ্ছে। তো বলো, এটা কি স্পেসিফিক ফুয়েল আগের কনজাম্পশনে কি হবে, মানে তোমার কতটা ফুয়েল কনজিউম হচ্ছে রেসপেক্টে তুমি কতটা পাওয়ার পাচ্ছ। আউটপুটে তো ব্রেক পাওয়ারই পাই, তো এইভাবে মনে রাখবে। ঠিক আছে, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন কার রেসপেক্টে ভাববো, কতটা আমি পাওয়ার আউটপুটে পাচ্ছি তার রেসপেক্টে ভাববো। এটা কিলোওয়াট হবে। কেন কিলোওয়াট হবে, আমার ইউনিটে কিন্তু কিলোওয়াট আওয়ার আসবে। ওকে, এটা তুমি যদি ভেঙে যদি দেখো, ইউনিটে কিন্তু কিলোওয়াট আওয়ার আসবে, কেজি পার কিলোওয়াট আওয়ার। ওকে, তো মাথায় রেখো। ঠিক আছে, এটা কিন্তু কিলোওয়াটে, কিন্তু হোয়ারাস এটা কিন্তু এইখানে ইউনিটটা কি ডিভাইড বাই 3600 করে আমরা কনভার্ট করলাম। ওকে, এটা কত আসছে, কত আসছে কে বের করলে? হ্যাঁ 11,1100.85, তাই তো? তাহলে 19.85 বাই ব্রেক পাওয়ার কিলোওয়াটে যেহেতু 300, ঠিক আছে, এসএফসি ইকুয়ালস টু কত আসছে দেখো। দেখো ওপরে কি আসবে, ইউনিট ফুয়েল কনজাম্পশন মানে কেজি, কেজি আসবে, তাই তো? ফুয়েল কনজাম্পশন মানে কেজি ইউনিটে আসবে। আর এটা কি হয়ে যাবে, ও আওয়ারটা তলায় চলে যাবে কিলোওয়াটের সাথে, তাহলে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, কত আসছে দেখো এটাকে ভাগ করলে, কত পয়েন্ট, 3,199, এক এক দিয়ে যাবে। কত আসছে দেখো তো, 0.0399 মানে 0.4। ঠিক আছে, তাহলে দেখো এগুলো মার্ক করলাম, মানে এগুলো একটা ফর্মুলা কিন্তু তৈরি হলো। মানে মোটামুটি আমাদের যতগুলো ফর্মুলা দরকার আমরা সব তৈরি করে নিয়েছি। ঠিক আছে, অঙ্কের মাধ্যমে এক্সট্রা যে ফর্মুলাগুলো করলাম ওইগুলো। এবার তুমি যখন যে কোনো অঙ্ক ধরবে, তুমি মোটামুটি সবই জানো। ঠিক আছে, আর কি কি জানতে হবে অঙ্কের জন্য, বেসিক স্ট্রোক ভলিউম। ঠিক আছে, অন্য অঙ্কতে স্ট্রোক ভলিউম থাকবে, বা দেখবে এইটা দিয়েছে, এই যে আমরা ফর্মুলাটা ডিরাইভ করলাম, এই যে কখনো দেখবে যে এরকম দিয়ে দিয়েছে, আমাকে মিন এফেক্টিভ প্রেসার বের করতে হবে, তার জন্য দেখবে এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, বেস অফ দি লেন্থ ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে। বোঝা গেল? তখন হয়তো এটাকে বের করে নিতে পারবে, বুঝলে? এইভাবে টুইক করে করে দেবে। মানে এটা যদি তোমার বেস রেডি হয়ে যায়, তারপর দেখবে এবার অন্য অঙ্কগুলো সব নামিয়ে নিতে পারবে। বুঝতে পারলে? এবার আমি আরো কয়েকটা টাইপের অঙ্ক ধরে রেখেছি, বুঝতে পারলে? বোঝা গেল? আমি ওই অঙ্কগুলো করলে আমার নেক্সট দিন আমার সব চ্যাপ্টার শেষ হবে, তোমাকে নিজে থেকে খাটতে হবে না। ঠিক আছে, এটা আগের আজকে। পেজটা একবার দেখান না, হ্যাঁ বলো। আগের আজকে পেজটা একবার দেখান। কোনটা? আগের পেজটা, এটার আগের পেজ। ওটা তুমি ঠিকই করেছিলে যত সম্ভব। ঠিক আছে, ক্যালকুলেশনের ঠিকঠাক আমি দেখেছি, আমি দেখিনি সেটা না, আমি দেখেছি। আর আমার মনে আছে তোমার কত 1100 কত বেরিয়েছিল তো কোন একটা ইউনিট, টেম্পারেচার 1100 কত তো আমার মনে আছে, হ্যাঁ দেখেছিলাম আমি। হ্যাঁ ঠিক স্যার। আছে, আমি অন্য কারো ওয়েট করছিলাম কেউ বলুক। ঠিক আছে, হ্যাঁ কে কি বলছো, দাঁড়া এক সেকেন্ড, কে কি বলছো দাঁড়াও। আমি সব আপলোড করে দিয়েছি তো সুমন মন্ডল, আমি সব বোর্ড ওয়ার্কই আপলোড করে দিয়েছি আর আগের দিনের ক্লাস অবধি। এবার দেখো আমি যে তোমাদের আমি এটা যেটা বানাচ্ছি না, দেখো এই যে তোমাদেরকে এটা এটা তোমাদের জন্য তো বানাচ্ছি, এখানে আমি এক টাইপের অঙ্ক রাখিনি। ঠিক আছে, আলাদা রেখেছি। বোঝা গেল? তো তোমরা, আমি আগের দিন এর পরের দিন দেখো, আজকে এটা আমাদের রেডি হয়ে গেল, এত টাইম কেন লাগলো, এই ফর্মুলাগুলো টাফ বলে তো ভেঙে 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 করতে হলো। এবার মুখস্থ করে নেবে, নেক্সট দিন আমরা বাকি যে টাইপ গুলো আছে সবকটা একই দিনে আমরা নেক্সট দিনই শেষ হয়ে যাবে। ঠিক আছে, কারণ তখন তো আর এত ডিসকাস করার সময় হবে না ভেঙে ভেঙে যে এটা এইভাবে। ঠিক আছে, নেক্সট দিন শুধু ডাইরেক্ট পুট করবো। ঠিক আছে, অত ইউনিট কিসের কি অত ভেঙে ভেঙে বলা সম্ভব নয়। ঠিক আছে, তার আমাদের বেসটা রেডি হয়ে গেল। এবার দেখো কোথায় আলাদা হবে দেখবে, বলছি, দাঁড়া এক সেকেন্ড বাবা, এক সেকেন্ড। এ দেখো নেক্সট অঙ্কটা কি ছিল,
এটা একবার সবাই একবার চোখ বোলাও, অঙ্কটা চোখ বোলাও। দাঁড়া আমি নিচ্ছি, কে ইয়ে বলার জন্য কি বলবে। দেখো ইন আ সিঙ্গেল টেস্ট অন এ সিঙ্গেল সিলিন্ডার অয়েল বোরের দেখছে দেওয়া আছে, স্ট্রোকের দেখছে দেওয়া আছে ওয়ার্কিং অন 4 স্ট্রোক সাইকেল। মানে কি বলছো, n/2 হবে দ্য ফলোইং ডেটা আর অবটেন্ড। নেট ব্রেক লোড অ্যান্ড এফেক্টিভ ব্রেকডাউন ডায়ামিটার। দেখতে পাচ্ছ সবাই, দেখো নেট ব্রেক লোড এটা মানে কি, দেখো বলে দিচ্ছি। নেট ব্রেক লোড মানে, নেট ব্রেক লোড কথাটা মানে কি? আচ্ছা ব্রেক লোড কি কি পাচ্ছিলাম আমরা, মনে আছে? আমরা একটা ডাব্লিউ মাইনাস এস করছিলাম তাই না, যেটা ফোর্স, যেটা লোড বা ফোর্স যেটা আমরা অ্যাপ্লাই করছিলাম ওইটাই নেট বলে দিয়েছে। নয় নেট বলবে, ভালো করে শোনো, নয় নেট বলে দেবে, আর নয় বলবে যে ডেড ওয়েটের মান এত, স্প্রিং এর ডিফ্লেকশন এত। আমাকে নেটটা বের করে নিতে হবে। এফেক্টিভ ড্রাম ডায়ামিটার, এফেক্টিভ মানে d+d/2, এটাই হচ্ছে এফেক্টিভ। লেখালাম তো, দেখতে পাচ্ছ এবার কত ধরা সহজ হয়ে যাচ্ছে। and 50 সেন্টিমিটার ইঞ্জিন স্পিড, এই যে কত, and 15 সেন্টিমিটার ইঞ্জিন ইফেক্টিভ ড্রাম ডায়ামিটার। আচ্ছা নেট ব্রেক লোডের মান এই যে, আর ডায়ামিটার এইটা নেটটা হচ্ছে এটার মান। ইঞ্জিন স্পিড আরপিএম দিয়ে দিয়েছে, 1 আওয়ারের জন্য করেছো, ঠিক আছে, সব দিয়ে দিয়েছে। এবার দেখো কত সোজা ধরা, ঠিক আছে। এবার কি কি বার করে দিয়েছে দেখো, ফুয়েল কনজাম্পশন। ফুয়েল কনজাম্পশন বুঝে গেছো কি, এমএফ তাই তো। দেখো ক্যালোরিফিক ভ্যালু, আউটলেট টেম্পারেচার অফ কুলিং ওয়াটার, এটা নতুন জিনিস যেটা আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে। মানে একটাই, এক লাইনেরই বের করা, কিন্তু এই টাইপটা আমি আলাদা আলাদা ইচ্ছা করে রেখেছি যাতে তোমার সব কভার হয়ে যায়। দেখো এইখানটা নতুন পোর্শন, ঠিক আছে, ফাইন। কিন্তু এক লাইনেরই সলিউশন। টোটাল এয়ার কনজাম্পশন, কত এয়ার ঢুকছে, কত এয়ার ঢুকছে, 350 কেজি ঢুকছে, ঠিক আছে, 350 কেজি ঢুকছে ইনলেটে। অ্যান্ড এক্সস্ট গ্যাস টেম্পারেচার এত ডিগ্রি সেলসিয়াস, মিন স্পেসিফিক হিট অফ এক্সস্ট গ্যাস এত, মানে সিভির মান বলে, সি এর মান বলে দিয়েছে এত এক্সস্ট গ্যাসের। ইফ দি ইন্ডিকেটর ডায়াগ্রাম গিভস এ মিন এফেক্টিভ প্রেসার অফ ইকুয়াল টু 6 বার, মানে এই যে মিন, এই যে বললাম না ইন্ডিকেটর ডায়াগ্রাম, এই যে ইন্ডিকেটর ডায়াগ্রাম এটা, তাই তো। এটা তাহলে কি বলছে, কত প্রেসার দেবে, মানে এটার এফেক্টিভ প্রেসার কত, 6 বার, ঠিক আছে। ক্যালকুলেট দি ইন্ডিকেটর অ্যান্ড ব্রেক পাওয়ার, ঠিক আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি, ঠিক আছে, অ্যান্ড প্রিপেয়ার এ হিট ব্যালেন্স শিট। এটা একদম বাচ্চাদের জিনিস, নেক্সট দিন বলে দেবো। দেখো দেখো সব টাইপই কভার হয়ে যাচ্ছে, এগুলো এগুলো তোমরা এখন জানো। থার্মাল এফিসিয়েন্সি বের করা, মেকানিক্যাল এফিসিয়েন্সি, ব্রেক পাওয়ার, তা পারবে না, ঠিক আছে, সব পারবে, বুঝতে পারছো। তাহলে কিন্তু টাইপটা আলাদা, নতুন জিনিস অ্যাড আছে, কিন্তু ওইগুলো এক এক লাইনের জিনিস, কিন্তু মেন আমাদের কোর জিনিস করে নিয়েছি, বুঝতে পারলে কি বলতে চাইছি? হ্যাঁ কিছু বলবে বলো, কেউ কিছু বলতে চাও? হ্যাঁ কি বলছো বলো, কেউ কিছু বলবে? হ্যাঁ কি বলছো বলো। স্যার বলছি রেকর্ডিংটা কি আজকে আপলোড করে দেবেন? আমি আপলোড করি না, ওটাতে অ্যাপে অটোমেটিক হয়ে যায়, কালকে সকালের মধ্যে মনে হয়, এটা একটু টাইম ও লাগে। স্যার, একটু হয়ে যেতেও নেটওয়ার্কটা পারে, ইস্যু এটা ছিল। হয়ে যেতে পারে। ঠিক আছে শোনো, ঠিক আছে, এই যে এই দেখো এটা, এটা এইটা আমি তৈরি করে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে এই অঙ্কগুলো করলে আমাদের হয়ে যাবে। আমরা সব বড় বড় অঙ্কগুলোই করছি, এর থেকে বাচ্চাদের অঙ্কগুলো আসে পরীক্ষায়, এত কিছু যেখানে করার কোনো প্রয়োজনই নেই, বুঝতে পারলে বলো। এই অঙ্কগুলো করলে আমাদের হয়ে যাবে, আমরা সব বড় বড় অঙ্কগুলোই করছি, এর থেকে হ্যালো বাচ্চাদের স্যার। অঙ্কগুলো আসে পরীক্ষায়। বলো বলো, আবার ইকো হচ্ছে এটা, বলো, বুঝতে পারলে বলো। এই অঙ্কগুলো করলে স্যার আমাদের বলছি হয়ে এই যাবে, এক আমরা সব বড় বড় নম্বরটা যেদিন অঙ্কগুলোই করছি, পাঠালাম এর না থেকে ওটা, বাচ্চাদের অঙ্কগুলো আসে পরীক্ষায়। বলো বলো, আবার ইকো হচ্ছে এটা, বলো, বলছি বলো। এই অঙ্কগুলো করলে স্যার আমাদের বলছি হয়ে এই যাবে, এক আমরা সব বড় বড় নম্বরটা যেদিন অঙ্কগুলোই করছি, পাঠালাম এর না থেকে ওটা বাচ্চাদের অঙ্কগুলো আসে পরীক্ষায়, বলো।
ও বলছি যে এটাও নিজেরা পারবে, যে আমরা প্রমাণটা করেছি ডিজেলের, ঠিক আছে, এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, ওইখানে রিলেশন গুলো দিয়েই হবে, ঠিক আছে, যে সেম অ্যাজ আগেরটা। বাকিরা যারা আছো আমি দেখতে চাই আজকে রাত্রে তোমরা এটা করো, এটা টেম্পারেচার বের করো অ্যাডিবেটিক প্রসেসের সেম ফর্মুলা গুলো দিয়ে, যেটা আমরা প্রমাণে ইউজ করেছি। অ্যাডিবেটিক প্রসেস জানলেই তো এটা পারবে। আর টেম্পারেচার গুলো বার করার কোনো ব্যাপার নাকি, ও তো করেছে সুমন্ত, তোমরা বের করো, দেখো সেম উত্তর বের হচ্ছে না, দিয়ে আমি রাত্রে বলে দেবো, ঠিক আছে, ঠিক আছে কি ভুল আছে, বোঝা গেল? আর কালকে আমি পাওয়ারের ক্লাস নেবো, এটা শেষ করে দিই, ঝামেলাটা মিটিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা রেডি হবে পরীক্ষার জন্য, দিয়ে ফ্লুইডে নেক্সট দিন ফ্লুইড করাবো। কালকে আমি বরঞ্চ পাওয়ারটাই শেষ করে দিই, ঠিক আছে? অঙ্ক একটু কালকে তাড়াতাড়ি ক্লাসটা স্টার্ট করবো, ঠিক আছে? বোঝা গেল? কালকে একটু চেষ্টা হচ্ছে কালকে তাড়াতাড়ি ক্লাসটা স্টার্ট করার, ঠিক আছে? এই সব কটাই মোটামুটি করে নেবো, ঠিক আছে? তাহলে আর ঝামেলা থাকবে না, বোঝা গেল? আর ফর্মুলা নেই, এই মোটামুটি যা আমি ফর্মুলা লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? আর কালকে কয়েকটা নতুন এক এক লাইনের ফর্মুলা দেখবে, মানে ছোট ছোট ফর্মুলা, মানে ছোটখাটো ফর্মুলা না, দেখো হিট ট্রান্সফার কতটা, এমসিডিটি, এটা আমরা সবাই তো জানি না, এমসিডিটি এই ফর্মুলাটা কালকে অনেকটা লাগবে, ঠিক আছে? কুলিং ওয়াটার কতটা হিট নিল, ঠিক আছে, বা এক্সস্ট। ভিডিওটার ডেসক্রিপশনে ভর্তির লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা আজকে গিয়েই ভর্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নাও। পুরো সেমিস্টারটা মাত্র ওয়ান টাইম 1200 টাকা পেমেন্ট করে তোমরা পড়তে পারবে। যতদিন না পর্যন্ত তোমাদের সেমিস্টার হয়েছে সমস্ত সাবজেক্ট এইভাবেই তোমাদেরকে পড়ানো হবে। আরও ডিটেলসে জানার জন্য হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটা একটা লাইভ ক্লাস যেটা অলরেডি আমাদের পেড ব্যাচে হচ্ছে, যেটা সম্পূর্ণ তোমাদের সামনে আপলোড করা হলো। যারা ডেমো ক্লাস চাইছিলে তাদের জন্য দেখো, এইভাবে চ্যাট সেকশনের ব্যবহার করে তোমরা তোমাদের প্রশ্ন তুলে ধরতে পারো। এছাড়াও হ্যান্ড রেজ অপশন আছে, যার মাধ্যমে কথাও বলতে পারবে। থ্যাংক ইউ।